শোনা যাচ্ছে? ও আমি ওই জন্য ও আমি তো সবাইকে ডাকছি তো মানে সেই ব্যাপার কি হয়েছিল রে যা ওটা তাহলে যাক আমি শিখে তাকে ডাকলাম তারপরে সব ডাকলাম তো দেখতো দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো দাঁড়া আছে হ্যাঁ আচ্ছা দেখো আচ্ছা আমরা তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে আগের দিনে হুমস রুলটা কি করে আসছে হ্যাঁ সেই হুমস রুলটা পর্যন্ত আমি আলোচনাটাকে করে ফেলেছি আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি মেনি ইলেক্ট্রন অ্যাটম যদি তুমি কোয়ালিটেটিভলি বোঝো মানে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য না নিয়ে আর কি তোমার হুমস রুল যেমন লাগে তেমন পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল লাগে আর আবাও প্রিন্সিপাল লাগে তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা বেসিক্যালি হচ্ছে তোমার পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল সেই পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল গুলো আমরা একটুখানি বলে নিতে চাইছি আর কি পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপালটা তোমরা হায়ার সেকেন্ডারি লেভেল থেকে শিখে আসছো এবার তুমি যেরকম ভাবে শিখেছো আমরা একটুখানি ডিটেলে একটুখানি অন্য রকম ভাবে করব কিছুটা কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে যদিও আমাদের হয়তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে আগে করে তারপরে মিনি ইলেকট্রন অ্যাটমে যাওয়া তারপর সেখান থেকে বাকি সবকিছু করা উচিত ছিল কিন্তু ওই কাজগুলোকে করতে গেলে আমার অনেকটা বেশি সময় লেগে যাবে হ্যাঁ তা থেকে এটা হবে যে আমি ওই যে কোয়ান্টাম কেমিস্ট্রি যে পার্টটাকে করতে চাইছি কোভ্যালেন্ট বন্ডিং হুকেল থিওরি ইত্যাদি এই যে জায়গাগুলো আর কি এই জায়গাগুলো তোমার মানে শুরু করতে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য কিছু জিনিস আমি একটুখানি আড়াকড়াইতে করিয়ে নিচ্ছি আর তারপরে একটা কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস আমি ওই তোমার যেটা বেরিয়ার প্রবলেমে মানে অ্যাপ্লিকেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স ফাইনাইট বেরিয়ার প্রবলেম জাস্ট আমরা একটা বলেছিলাম তার কিছু জিনিস বাকি ছিল হারমোনিক অসিলেটর প্রবলেমস আছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমস আছে তার যে কোয়ান্টাম মেকানিক্স গুলো উইথ এক্সাক্ট সলিউশন সেটা আমি তারপরে আসবো আর কি এটা আমি অ্যাটমিক স্ট্রাকচার এই হেডিং এর মধ্যেই করছি যদি তুমি এটাকে কোয়ান্টাম মেকানিক্সের একটা পার্টও বলতে পারো আর যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস যে জিনিসটা তোমার অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়ছি এটা কোয়ান্টাম মেকানিক্সের মধ্যেও পড়তে হয় এবং সেটা অ্যাটমের ক্ষেত্রে যেমন পড়তে হয় মলিকুলের ক্ষেত্রে একই রকম ভাবে পড়তে হয় এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোনো মানে তোমার নেট বলো গেট বলো এইটার উপরে বেশ করে দেবে প্রচুর প্রবলেম আছে মানে কোশ্চেন্স পড়ে আর প্রত্যেক বছরে কোশ্চেন্স দেয় আছে সেখানে এই জায়গাটা সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা আমরা তৈরি করে নিতে চাইছি আর আচ্ছা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এইটা আমি অ্যাকচুয়ালি করব এইটাকে করার আগে আমি জাস্ট আমাদের রাস্তাটা হবে এরকম যে আমরা প্রথমে মানে একটা কোয়ান্টাম মেকানিক্স পড়বো কোয়ান্টাম মেকানিক্স ফর সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স ফর সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এটা প্রথমে আলোচনা হবে তারপরে এই কোয়ান্টাম মেকানিক্স ফর সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এইটা নিয়ে আলোচনা করতে গেলে তোমার কিছু জিনিসপত্র চলে আসবে আর কি তোমার ধরো তোমার কি বলবো পারমুটেশন অপারেটর চলে আসবে অপারেটর চলে আসবে এটা যখন পড়বে আচ্ছা সেখান থেকে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল আসবে প্রিন্সিপাল আসবে সেখান থেকে একটা স্যাটার ডিটারমিনেন্ট বলে একটা জিনিস আছে স্যাটার ডিটারমিনেন্ট এই জিনিসগুলো আসবে আর ফাইনালি তোমার
পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা আমি আলোচনা করব। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ যদি তুমি দেখো, হ্যাঁ, তাহলে এই টোটাল জিনিসগুলো আমাদের পড়তে হবে। এগুলো আমি বিভিন্ন জায়গায় পড়াই। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মধ্যে কিছুটা বলে দিই। মানে আমি এই জিনিসটা অন্ততপক্ষে টোটাল কোর্সের মধ্যে একাধিকবার পড়াই। কারণ এটা এত ইম্পোর্টেন্ট। মানে একটা হচ্ছে সেকুলার ডিটারমিনেন্ট আর একটা স্ল্যাটার ডিটারমিনেন্ট। এই দুটো জিনিসের উপরেই অ্যাকচুয়ালি তোমার বন্ডিং, মানে কেমিস্ট্রির লোকেদের পক্ষে এই দুটো ভীষণ পরিচিত দুটো টার্ম। সেটা অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি সবাই ব্যবহার করে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ভ্যালেন্স বন্ড থিওরি, তারপরে মলিকুলার অরবিটাল থিওরি যখন তুমি করবে সেখানে সেকুলার ডিটারমিনেন্ট, স্ল্যাটার ডিটারমিনেন্ট লাগবে। তুমি যদি অর্গানিকে হুকেল থিওরি পড়ো সেখানে সেকুলার ডিটারমিনেন্ট, স্ট্যাটার ডিটারমিনেন্ট লাগবে। সেই জন্য আমরা ওই স্ট্যাটার ডিটারমিনেন্ট সেইটা নিয়ে একটু আলোচনা করে দিই। আবার সেকুলার ডিটারমিনেন্ট যেটা বেসিক্যালি ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে আসে সেটা নিয়েও কিন্তু আমি কিছুটা আলোচনা করি আর কি। তাহলে এই দুটো জিনিস মানে যে কোনো কেমিস্ট্রির পক্ষে ভীষণ জানা দরকার আর কি। এটা খুব মানে যাতে করে তুমি স্পন্টেনিয়াসলি জিনিসগুলোকে লিখে ফেলতে পারো। আচ্ছা, দেখো তাহলে শুরুটা করা যাক সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস দিয়ে। আজকে একটু শেষের দিকে না আমরা একটুখানি মোটামুটি তো ক্যালকাটার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই তো সৃজিতা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা পরের সেমিস্টারে কি আছে তার তো একটা বড় পোর্শন পড়িয়ে দিতে হবে। তাহলে পরের সেমিস্টারে কি আছে সেই সিলেবাসটা আমাকে একটুখানি পাঠিয়ে রাখো। সৌমিক তুমি একটু পাঠিয়ে রাখো। তাহলে আমরা পরের সেমিস্টার থেকে ক্লাসের সংখ্যা হ্যাঁ, পরের সেমিস্টারে ক্লাসের সংখ্যা আমরা আরো একটু বাড়িয়ে দেবো। মানে গত সেমিস্টারে কিছু তোমার ব্যাকলগ আছে সেইগুলোকে ক্লিয়ার করবো। হ্যাঁ, মানে যেমন ওই তোমার পলিমারটা পড়ানো হয়নি, তারপরে তোমার এটা পড়ানো হয়নি। তোমার ওটা আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমার ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি যে পার্টটা সেগুলোকে আমরা একটুখানি অল্প অল্প করে আলোচনা করে দেবো, মানে অন্তত নেট বা গেটের মতো করে আলোচনা করে দেবো। আর তার সঙ্গে সঙ্গে জাস্ট পরের সেমিস্টার যেগুলো আছে আর কি, নিশ্চয়ই মলিকুলার স্পেকট্রোস্কোপি থাকবে, আর অনেক কিছু থাকবে, সলিড স্টেট হয়তো থাকবে, সেইগুলো আমাদের এবারে পড়া স্টার্ট করতে হবে আর কি। হ্যাঁ, আমি জাস্ট এই ব্যাকলগ যেগুলো আছে বা একটুখানি অ্যাডভান্স জিনিসপত্র একটুখানি পড়িয়ে নিই, তারপরে ওই জিনিসগুলোতে আসছি আর কি। আমরা আজকে মোটামুটি একটুখানি ঠিক করে নেবো যে কি কি পড়তে চলবে, কি কি পড়বো আর কি। আচ্ছা, তাহলে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস বলতে আমি কি বলছি? দেখো, আইডেন্টিক্যাল পার্টিকেলস মানে অবশ্যই একটা পার্টিকেল, তার আবার আইডেন্টিক্যালের মানে থাকে না, বেসিক্যালি একের বেশি পার্টিকেল থাকতে হবে আর কি। যদি এমন হয় যে ইফ এ সিস্টেম contains more than one particle whose all the intrinsic properties are the same, then the system is said to be a system of identical particles. তখন তাকে বলা হবে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি ইফ এ সিস্টেম কন্টেন্স মোর দ্যান ওয়ান পার্টিকেল হুজ অল দ্য ইন্ট্রিনসিক প্রপার্টিজ আর দ্য সেম, দেন দ্য সিস্টেম ইজ সেড টু বি এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল। তুমি এক্সাম্পল ধরো, তুমি জাস্ট ধরো এ কালেকশন অফ ধরো বিলিয়ার্ড বলস, একই রঙের যে বিলিয়ার্ড বলস গুলো, বা ধরো একই রঙের তোমার একটা পেনের সেট, বা একই রকমের তুমি যদি ক্যারামের সাদা গুটিগুলোকে দেখো বা ক্যারামের কালো গুটিগুলো দেখো, তারা কিন্তু আইডেন্টিক্যাল পার্টিকেল। অর্থাৎ সামান্য তফাৎগুলো তুমি জাস্ট ইগনোর করো, মানে সমস্ত ইন্ট্রিনসিক প্রপার্টি গুলো একই, তাদের মাস একই, তাদের সাইজ একই, তাদের কালার একই। হ্যাঁ, আবার এদিকে ধরো কালেকশন অফ ইলেকট্রন, ধরো কোনো একটা পার্টিকুলার সিস্টেম কনসিডার করছো, হিলিয়াম কনসিডার করছো, হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন কিন্তু তোমার একদমই আইডেন্টিক্যাল। বা ধরো কালেকশন অফ ধরো হাইড্রোজেন মলিকুলস,
তুমি একটা সিস্টেম কনসিডার করলে যেখানে হাইড্রোজেন মলিকিউল গুলো আছে, একটা হাইড্রোজেন মলিকিউলের সঙ্গে আরেকটা হাইড্রোজেন মলিকিউলের কোনো দিক থেকেই কোনো তফাৎ নেই। এই যে সিস্টেমগুলো, এগুলো সব সিস্টেমগুলো সব তোমার সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এর মধ্যে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই যে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলো তুমি বলছো, সেই আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোকে তুমি মেজর দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারছো। কিরকম সেটা? দেখো, এই আইডেন্টিক্যাল পার্টিকেল পার্টিকেল মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, particles which are distinguishable, আর একটা হচ্ছে তোমার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস, particle which are indistinguishable. Classical identical particles which are distinguishable আর quantum identical particles which are indistinguishable. আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল, সেখানে ব্যাপারটা কিরকম হচ্ছে, মানে ধরো ধরো কোনো একটা পার্টিকেল তুমি কনসিডার করলে এটা 1 নম্বর পার্টিকেল, আর একটা পার্টিকেল কনসিডার করলে 2 নম্বর পার্টিকেল, তাহলে ওয়েল সেপারেটেড। এই পার্টিকেলটা আসছে, এই পার্টিকেলটা আসছে, একটা জায়গা ধরো দুটো পার্টিকেল এক অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, যখন ইন্টারঅ্যাকশনটা করছে সেই মুহূর্তটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না। এবারে এই পার্টিকেল গুলো সে তোমার একজন ধরো এই দিকে চলে গেল, আর একজন ধরো তোমার এই দিকে চলে এলো। এবার ধরে নাও 1 নম্বর পার্টিকেলটা এদিকে গেছে, 2 নম্বর পার্টিকেলটা এদিকে গেছে। এবারে এই যে 1 নম্বর পার্টিকেলটা এদিকে এসছে, 2 নম্বর পার্টিকেলটা এদিকে এসছে, এটা তুমি আজ দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কেন? দেখতে পাচ্ছ কারণ তাদের একটা ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ক্লাসিক্যাল particles have well defined phase space trajectory, well defined phase space trajectory। হ্যাঁ, এবারে well defined phase space trajectory থাকার জন্য hence it is the trajectories or the direction of motion that can distinguish to classical identical particle। দুটো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলকে তুমি জাস্ট ট্র্যাজেক্টরি দিয়ে আলাদা করতে পারবে। এটা এবার কেন তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে? কারণ এদের ক্ষেত্রে there is no Heisenberg uncertainty principle। there is no Heisenberg uncertainty principle। কোনো Heisenberg uncertainty principle নেই বলে তুমি এই কাজটাকে করতে পারছো আর। ঠিক আছে? আচ্ছা, এবারে উল্টো দিকে যখন তোমার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস থাকবে, তাহলে এদিকে 1 নম্বর পার্টিকেল তুমি লিখলে, এদিকে 2 নম্বর পার্টিকেল তুমি লিখলে। আচ্ছা, তুমি জানো যে তোমার কোয়ান্টাম পার্টিকেলের হচ্ছে ওয়েভ ক্যারেক্টার থাকে, তাহলে এইখানে যে পার্টিকেলটা আসছে সেই পার্টিকেলটা তোমার একটা ওয়েভের মতো করে আসছে, আর ওয়েভের মতো করে আসছে একটা পার্টিকেল। এখান থেকে যে পার্টিকেলটা গেছে সে একটা ওয়েভের মতো করে যাচ্ছে। আর এবারে এই কোন একটা জায়গাতে যখন দুটো ওয়েভ তারা ইন্টারঅ্যাক্ট করলো, ইন্টারঅ্যাক্ট করার পরে তাদের মধ্যে কি হবে? সুপারপজিশন হবে। সুপারপজিশন হওয়ার পরে এই যে পার্টিকেলটা সে বেসিক্যালি ধরো সে এইরকম করে যাচ্ছে, কথার কথা বলছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়েভ প্যাকেটের মতো করে যায়, কিন্তু আমি জাস্ট লিখলাম এইরকম করে ধরো যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হলো দেখো, যে দুটো ডিস্টিংক্ট ওয়েভ ছিল, তারা ওয়েল সেপারেটেড যদি থাকে, এবার তারা যখন কাছাকাছি চলে এলো,
এই তোমার ইন্টারাক্ট করার জায়গাতে ইন্টারাকশনের পরে যদি সুপারপজিশন হয়ে গেছে, তখন কোন পার্টিকেলটাকে কার জন্য তুমি জাস্ট কিছু বুঝতে পারছো না। এখানে যেটা দাঁড়াচ্ছে যে there is Heisenberg uncertainty principle for the quantum identical particles. হ্যাঁ, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস এর ক্ষেত্রে কোনো মানে আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। তা আনসার্টেনিটি প্রিন্সিপাল যদি থাকে তাহলে পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি হিসেবে তুমি মাপতে পারবে না। তো এখানে তোমার হচ্ছে পজিশন অ্যান্ড momentum of the particle of these particles cannot be determined simultaneously with arbitrary precedence. Simultaneously with arbitrary precedence. হ্যাঁ, ঠিক আছে। তাই যেটা হচ্ছে যে তাদের তুমি পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে না। তাহলে সাইমালটেনিয়াস যদি আরবিট্রারি প্রিসিশন যদি তুমি মাপতে না পারি তাহলে তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি থাকবে না। দে ক্যানট হ্যাভ ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি। তাদের কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকবে না। হ্যাঁ, দে ক্যানট হ্যাভ ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি এইটা। তাহলে হেন্স দে cannot be distinguished even by this ট্র্যাজেক্টরি। মানে এমনি সমস্ত ইন্ট্রিনজিক প্রপার্টি গুলো তো এক বটেই। হ্যাঁ, তোমার একটা রাস্তা ছিল যে ডিরেকশন অফ মোশনস থেকে তুমি বুঝতে পারলে দুটো পার্টিকেল তুমি ছুঁড়লে ধাক্কাধাক্কির পরে যদি ভালো করে খেয়াল রাখো কোন পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে তুমি জাস্ট বুঝতে পারা উচিত ছিল। ঠিক আছে, এবারে যখন তোমার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হচ্ছে তখন কিন্তু তাদের ওয়েভ ক্যারেক্টার আছে, তাই ওয়েভগুলো সুপারপোজ করছে, সেই জন্যে তাদের কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি নেই, সেই জন্য তাদেরকে কোনো রকম ভাবেই তুমি আর ডিস্টিংগুইশ করতে পারছো না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে তাহলে আমি বুঝতে পারলে যে আইডেন্টিক্যাল পার্টিকেল দু রকমের, একটা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা হচ্ছে তোমার ইনডিস্টিংগুইজেবল। ঠিক আছে, এবারে এই যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলো আছে যারা ইনডিস্টিংগুইজেবল, তারা আবার দুটো ক্যাটাগরি। সেই ক্লাসিফিকেশন গুলো কি আমি একটুখানি বলে দিচ্ছি, কিন্তু এইটা বুঝতে গেলে আমাকে আরেকটু কোয়ান্টাম মেকানিক্স করতে হবে। তাহলে চলে এসো কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা তোমার ইনডিস্টিংগুইজেবল। এইটাকে তুমি আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো। আচ্ছা, কেউ কেউ হচ্ছে ফেরমিয়ন্স আর কেউ কেউ হচ্ছে বোসন্স। কিছু কিছু কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলকে বলে ফেরমিয়ন্স, যেমন ইলেকট্রন, তারা হচ্ছে ফেরমিয়ন্স। আর কিছু কিছু আছে যারা হচ্ছে তোমার বোসন্স। বোসন। আচ্ছা, ফেরমিয়ন্স তার এক্সাম্পল কি? ধরো তুমি যখন ইলেকট্রন, ধরো প্রোটন, নিউট্রনস, পজিট্রনস, কোয়ার্কস, এসব ফান্ডামেন্টাল পার্টিকেল, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, তারা কিন্তু ফেরমিয়ন্স। আর বোসন্সের মধ্যে কারা থাকছে? লাইটের যে করসপন্ডিং পার্টিকেল যেগুলোকে বলে ফোটনস, ফোটনস। এছাড়া কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলের কথা বলে, সেটা ট্রানজিয়েন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল, পায়ন্স। তারপর ধরো আলফা পার্টিকেলস, রেডিও অ্যাক্টিভিটির সময় বেরোয় আলফা পার্টিকেল। এরা হচ্ছে তোমার বোসন সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে কেউ কেউ ফেরমিয়ন, কেউ কেউ বোসন, তাদের একটা এক্সাম্পল বললাম। এবারে পরিষ্কার লাইট নিয়ে যদি ট্রিট করো তাহলে তোমাকে ফোটনস কথা মানে
লাইট মানে ফোটন, তখন তোমাকে এই বোসন স্ট্যাটিস্টিক্স তোমার জানতে হবে। আর আমাদের কেমিস্ট্রির লোকেরা ইলেকট্রন নিয়ে মূলত ডিল করে, বা কোথাও কোথাও তো প্রোটন নিয়ে ডিল করে। ইলেকট্রন নিয়ে যদি কেউ ডিল করে তাহলে কিন্তু তাকে ফেরমিয়নস নিয়ে জাস্ট ডিল করতে হবে। আচ্ছা, এবারে এই যে ফেরমিয়নস এবং বোসন তুমি আলাদা করবে, এই আলাদা করাটার যে মূল জায়গা সেটা হচ্ছে এই যে ফেরমিয়নস এর ক্ষেত্রে কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশনটাকে দেখো, তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তাহলে যেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে এটা তো ওয়ান ইলেকট্রন প্রবলেম নয়, মানে মেনি ইলেকট্রন প্রবলেম বা ওয়ান পার্টিকেল প্রবলেম না, মেনি ইলেকট্রন পার্টিকেল, মেনি পার্টিকেল সিস্টেম। মেনি পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে একটা ওভারঅল ওয়েভ ফাংশন হয়। হ্যাঁ, যেখানে যে ওয়েভ ফাংশন হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল ওয়েভ ফাংশন গুলোকে মোটামুটি ভাবে সাম কাইন্ড অফ মাল্টিপ্লাই করে তাকে অ্যান্টিসিমেট্রাইজ বা সিমেট্রাইজ করে নিতে হয় আর কি। সেটা আমি পরে আসছি আর কি। তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক with respect to interchange of any two identical particles। মানে ইন্টারচেঞ্জ করলে তুমি দেখবে ওয়েভ ফাংশনটা সমান বাট অপোজিট ইন সাইন হবে। ঠিক আছে, সেই রেসপেক্টে বলছে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক। আমি অ্যান্টিসিমেট্রিক এইটা আমি কিন্তু খুব ডিটেলে আলোচনা করব। হ্যাঁ, এটাই তো আমাদের মূল আলোচনার বিষয় হবে আর কি, এটা আমি আসছি। আর হোয়ারাজ এইদিকে যদি তুমি দেখো তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হয়। মানে এক্ষেত্রে এটা হচ্ছে যে তুমি যদি করো, মানে ইন্টারচেঞ্জ করো দুটো আইডেন্টিক্যাল বোসনসকে, তাহলে ওয়েভ ফাংশনটা কিছুই পাল্টায় না। তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন মাস্ট বি সিমেট্রিক with respect to interchange of any two identical boson বা identical particles। এইটা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল যে ওবে করে সে অটোমেটিক্যালি পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করবে। মানে এরা এই যে ফেরমিয়নস গুলো ওবে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে তুমি দেখবে যে এই পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল যে কনসিকুয়েন্স অফ অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল হয়। হ্যাঁ, মানে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল বুঝলে তুমি সেখান থেকে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল নিয়ে চলে আসতে পারবে। তাহলে দে ওবে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। আর এর ক্ষেত্রে দে ডু নট ওবে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, এবারে যদি অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল ওবে করে বা তোমার পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে, তাহলে একটা কোয়ান্টাম স্টেট তার অকুপেন্সিটা 0 আর 1 হবে, অর্থাৎ সেখানে পার্টিকেল থাকবে নাহলে তোমার থাকবে না। তাহলে অকুপেন্সি অফ এ কোয়ান্টাম স্টেট ফেরবিয়নস এর ক্ষেত্রে হচ্ছে তোমার 0 অর 1, 0 আর 1, অর্থাৎ পার্টিকেল আইটা সেখানে আছে অথবা নাই, মানে থাকলে একটা থাকবে, একটা বেশি থাকতে পারবে না। আর এখানে হচ্ছে অকুপেন্সি অফ এ কোয়ান্টাম স্টেট মে বি এনিথিং দ্যাট ইজ 0, 1, 2, 3 ডট 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 যা খুশি হতে পারে। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই এদিকে যদি তুমি ওভারঅল স্পিনটাকে দেখো, ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার এটা হচ্ছে তোমার হবে হচ্ছে ইজ odd integral multiple of half।
odd integral multiple of half, that is হাফ হতে পারে, 3/2 হতে পারে, 5/2 হতে পারে ইত্যাদি। আর এক্ষেত্রে হচ্ছে তোমার ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার ইন্টিজার, দ্যাট ইজ এক্ষেত্রে ইন্টিজার স্পিন হয়, অর্থাৎ ইন্টিজার, জিআর ইন্টিজার, দ্যাট ইজ 0 1 2 3 ডট 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 ডট। এটা আচ্ছা, এখানে এবার ধরবে কি করে? আচ্ছা, এখানেই লিখছি 5 নম্বর। আচ্ছা, এবারে এই ফেরমিয়নসেরা এরা ওবেজ ফেরমি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, এইটা। আর এরা ওবেজ বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আমি এই 5টা তফাৎ তোমায় বলে দিলাম যে ফেরমিয়নস এবং বোসন্স তাদের মধ্যে মূল তফাৎগুলো কি কি। এই 5টা পয়েন্টের কাছে বলে দিলাম। ফেরমিয়নসের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন, এক্ষেত্রে সিমেট্রিক ওয়েভ ফাংশন। ফেরমিয়ন পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ওবে করে, বোসন্স করে না। ফেরমিয়নস একটা কোয়ান্টাম সেটে ম্যাক্সিমাম একটা পার্টিকেল থাকতে পারে, এক্ষেত্রে একের বেশি পার্টিকেল থাকতে কোনো অসুবিধা নেই। ফেরমিয়নসের ক্ষেত্রে টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা হচ্ছে অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হয়, আর এখানটা ইন্টিগ্রাল স্পিন হয়। আর এরা ফেরমি-ডিরাক স্ট্যাটিস্টিক্স ওবে করে, এরা হচ্ছে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ওবে করে। তাহলে এই হচ্ছে তোমার বোসন্স এবং ফেরমিয়নস তাদের মধ্যে মূল তফাৎ। আচ্ছা, এবারে আমি এই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল এবং সেইখান থেকে যে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, এইটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। এই বোসন্স নিয়ে কেমিস্ট্রির লোকেদের বেশি কথাবার্তা বলতে হয় না, কারণ বোসনিক সিস্টেম গুলো ফিজিক্সের লোকেরা জাস্ট ফলো করে। মানে তুমি যখন এই বোস-আইনস্টাইন কনডেনসেশন, হ্যাঁ, বি বিসি বিসিএস ক্রসওভার, এই যে জায়গাগুলো লিকুইড হিলিয়ামের গল্প, হ্যাঁ, লো টেম্পারেচার অ্যাচিভ করার গল্প, এইসব যখন থাকে, তখন হচ্ছে বা লাইট, তার যদি কোয়ান্টাম মেকানিক্যালি লাইটটা তুমি যদি বুঝতে চাও, সেই যে জায়গাগুলো আর কি, সেই জায়গাগুলো সবটাই হচ্ছে ফোটনস রিলেটেড বা বোসনস রিলেটেড আর কি। সেইটা কেমিস্ট্রির লোকেদের ওটা নিয়ে অত বেশি মাথা ঘামাতে হয় না। কেমিস্ট্রির লোকেরা মূলত ফেরমিয়নস নিয়েই মাথা ঘামাবে। সেখানে আমাদের টোটাল এই ফেরমিয়নস নিয়ে আলোচনা হবে, সেখান থেকে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, সেখান থেকে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, এইগুলোকে নিয়ে এটা সম্ভবত কথাবার্তাগুলো বলবো। তাহলে আমরা চলে আসি ফেরমিয়নসের ক্ষেত্রে। আচ্ছা, ফেরমিয়নসের ক্ষেত্রে তাহলে প্রথমেই যে জিনিসটা তোমায় বুঝতে হবে সেটা হচ্ছে, মানে এর ব্যাকগ্রাউন্ডে কোয়ান্টাম মেকানিক্স কিছুটা বুঝতে হবে। তাহলে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে তুমি জাস্ট প্রথমে পারমুটেশন অপারেটর, এইটা নিয়ে একটুখানি আলোচনা একটুখানি করে নিই। পারমুটেশন অপারেটর আমরা বলবো, মানে আগেও কখনো কখনো বলেছি, আবার বলবো বলেছিলাম আর কি, সেটা একটুখানি দেখে নিই আর কি। পারমুটেশন অপারেটর এবং তার যে কোয়ান্টাম মেকানিক্সটা, সেইটা একটুখানি মানে মানে একটা টু পার্টিকেল প্রবলেমকে ধরে নিয়ে জাস্ট কেমন করে হয়, কঠিন করে ব্যাপারগুলো বলবো না, সহজ করে বলবো আর কি, যাতে করে তোমার মানে যারা ধরো ফিজিক্যাল স্পেশাল পড়ে না, হ্যাঁ, তারাও যেন জিনিসটাকে বুঝতে পারে আর কি। মোটামুটি ভাবে নেট গেটে যেরকম ভাবে যতটুকু না জানলে না, সেরকম করে আমরা পুরো জিনিসটাকে বলবো। আচ্ছা বলো, তার আগে যতটুকু হলো সেই পর্যন্ত কারো যদি কোনো অসুবিধা থাকে তো একটু বলে নাও আগে। মানে যে কথাগুলো বলেছি, হ্যাঁ, তাদের কি কারো কোনো অসুবিধা আছে সেটা বলে নাও। ঠিক আছে সৌমিক, ঠিক আছে? ঠিক আছে? দীপান্বিতা, নিদালি সব কোথায় কোথায় আছে? সব এসছে? ক্লাসে নেই না? ও, আর হাল ছেড়ে দিই। এবারে পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে? মানে এমএসসি ঠিক থেকে হয়েছে? মানে এমনি কোন কি সব দিয়েছিল? অ্যাটমিক স্ট্রাকচারে কমন পেয়েছিলিস? পড়া না, সে তো দেবেই। মানে ম্যাম যেগুলো পড়িয়েছিল আমি তো সেগুলো পড়িয়েছিলাম সবটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে আরেকটা যে কোশ্চেন যেটা ধর, আরেকটা কোশ্চেন যেটা ম্যামের নয়, মানে অন্য জায়গা থেকে এসেছিল, সেইটা সেটা কি করতে পারা গিয়েছিল? সেটাও তো আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম তো। হুম।
ওটা ও কাইনেটিক্সে কি পড়েছিল? কেমিক্যাল কাইনেটিক্স থেকে কোনটা পড়েছিল? আচ্ছা। ও তাহলে মানে ওটা তো করানোর মধ্যে থেকেই পড়েছিল তাহলে। তাহলে তো ভালোই তো পড়েছে বাবা। ঠিকই তো আছে। আর এই কোয়ান্টামটা স্যার কঠিন করেছিল নাকি খুব? ডব্লিউকেবিটা আমি তো করাইনি তো। ডব্লিউকেবিটা করাবো বলে করাইনি। আমার বইয়ে আছে ডব্লিউকেবিটা। কিন্তু আরেকটা কোশ্চেন যেটা মানে ক্যালকাটা থেকে আসেনি, অন্য ওই কলেজগুলো থেকে সেট হয়েছিল, সেইটা দেখিসনি? দেখিনি না? আছিস, কেউ আছিস মানে যে মানে ওই স্কটিশ চার্চ বা লেডি বেবন কলেজ বা বেহালা কলেজে পড়িস, এরকম কেউ আছিস তোদের মধ্যে? দীপশিখা আজকে আসেনি তো দেখলাম। দীপশিখা তো স্কটিশে পড়ে। হুম হুম আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। হুম, 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 হুম। ওই স্যারেরা যা পড়ায় সেখান থেকেই দেয়। এমএসসি তো অত পাকামি করতে চায় না। এমএসসি থেকে যদি ওই নিজের মতো করে কোশ্চেন দেওয়া হয় তাহলে ছেলেদের সত্যি অসুবিধা হবে আর কি। সাবজেক্ট শেখা ঠিক ঠিক করে দরকার, কারণ নেট গেট এসব ভালো করে দিতে হবে তো এ করে, এটা খুব দরকার এ করে। এবারে তো জ্যামে তো সেই আমার স্টুডেন্টই ফার্স্ট হয়েছে, জানিস তো? সৌমিক, উদিতি ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তুই কি করে জানলি? ও ও, হ্যাঁ হ্যাঁ, আমি যখন ওদের অ্যাটমিক স্ট্রাকচারে পড়ি, হ্যাঁ ঠিকই বলেছি। হুম হুম হুম। হ্যাঁ, যাকে যাকে তোর মনে আছে তবু ভালো ভাই, না হলে তো এখন তো ওই ওই কেম একাডেমি, আশীর্বাদ স্যারকে এরা এমন করে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে মানে বিশ্বাসই করাতে পারবো না যে ও আমার ছাত্র। হ্যাঁ, মানে আমি তো গভর্নমেন্ট কলেজে পড়াই, আমি তো আর অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি না। হ্যাঁ, মানে ফার্স্ট হয়েছে, ফোর্থ হয়েছে, নাইন্থ হয়েছে, টেন্থ হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই মানে প্রেসিডেন্সি তো সবাই আমার কাছে পড়তো, প্রেসিডেন্সি যারা করেছে, প্রেসিডেন্সি ফোর্থ হয়েছে দলুই। হ্যাঁ, ভিসি কলেজে সবাই আমার কাছে পড়তো, ভিসি কলেজেও সব নাইন টেন্থ হয়েছে। হুম, এ করে মানে মানে বলছি না, মানে লক্ষ্যে এখন আর, যাকে তুই তোর নামটা মনে ছিল তবু ভালো যে আমাকে অন্তত নিজের কথা বলতে হলো না। হ্যাঁ, আমি ওকে ক্লাসের মধ্যে বারবার, ও যেহেতু হায়ার সেকেন্ডারিতে নাইন্থ হয়েছিল, আর আমাদের এই শখের বাজারে আমাদের পাশেই বাড়ি ওর। ওর মা বাবা যেহেতু বাড়িতে দেখা টাকা করতে এসেছিল না তখনই, ওর মা স্কুলে পড়ায়, বাবা উইনকিসতে চাকরি করে, সেখানে ও আসলে আলাদা করে টার্গেট ছিল, মানে ওকে আমি ক্লাসের মাঝে জিজ্ঞেস করতো ওই অনলাইনে ক্লাসে তো সবাই নাম মনে থাকে না, যেমন তোর নামটা মনে হয়ে গেছে, তুই যেহেতু অফলাইনে তোকে আমি কিছুটা দেখেছিলাম এ করে। এবারে অদিতি, এই উদিতি, হ্যাঁ উদিতি, নীলাঞ্জনা, ওদের কথা বারবার বলতাম, নীলাঞ্জনা। হ্যাঁ, নীলাঞ্জনা হায়ার সেকেন্ডারিতে ফিফথ হয়েছিল আর কি। হ্যাঁ, ওই জন্য ওদের কথাগুলো, ওই নামগুলো বেশি বেশি বলতাম আর কি। যাকে তবু ভালো যে তুই জানিস এ করে। সেজন্য বলছি মানে একটু মানে মানে কথাগুলো ঠিক ঠিক করে শুনলে না, তাহলে এ করা যায় মানে মানে সবাইকে দিয়ে সবকিছু করানো যায় আর কি। হ্যাঁ, এবারে একটুখানি প্রপারলি প্রিপারেশন নিতে হবে, এভাবে সেভাবে। এবারে যেটা হচ্ছে ছেলেদের সিনসিয়ারিটির সময় এত অভাব থেকে যায়। হ্যাঁ, মানে মানে কি বলবো মানে ঠিক সব কথা সবাই শোনে না আরকি। এইটাই হচ্ছে সমস্যা। মানে আমি একটা কথা বারবার বলছি, কোনো অ্যাগ্রেশনই আসছে না আরকি। মানে যে এ করে, আর এমনি কি বলতো এখন আর ওই বেকার বেশি পরিশ্রম করতে না ভাল লাগে না। যে ঠিক আছে বাবা, ছেলেরা 10% নিয়ে আসুক, আমি বাকি 90% দেবো। এখন ছেলেরা 0% নিয়ে আসছে। মানে কিছু আলোচনাই করতে চাইছে না, কিছু জিজ্ঞেসও করছে না এ করে। আমি এই যে নেট গেটের কোয়েশ্চেন গুলো মানে যারা ১ম থেকে করছি বুঝতে পারবি, আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাকে ভালো করে ফেললাম। তারপরে হচ্ছে সলিড স্টেটটাকে করছিলাম। সলিড স্টেটে ২ টো লেকচার করানো হয়ে গিয়েছিল, এমসিকিউ গুলো বাকি ছিল।
তারপর আমি দেখলাম যে মানে এটা তো মানে অনলাইনের ব্যাচ, কতটা কি শিখেছে গাড়ি না, আমি তাহলে অন্তত প্রথমে 2-3 মাস আমি কিছু কিছু জিনিস অন্তত শিখিয়ে দিই, শিখিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি সেই কোশ্চেন অ্যান্সার নিয়ে স্টার্ট করি। ওই জন্য আমি গত এতে কত ক্লাস নিলাম, সপ্তাহে 3টে 4টে করে ক্লাস নিলাম, কিন্তু কজন ছেলে এই ক্লাসগুলোকে করছে? ওরা বুঝতেই চাইছে না যে আমি ওদের জন্যই এটা করছি আর কি। হ্যাঁ, আমি 3 দিন 4 দিন করে কতটা পোর্শন আমি গত 2 মাসে কভার করেছি ভাব। হ্যাঁ, কিন্তু কি করবো, মানে ছেলেরা মানে বুঝতে চাইছে না যে এগুলো জানা দরকার আছে। ঠিক আছে? এবারে ওদের কি হচ্ছে, উদিতিদের যেহেতু যাদবপুরের সিলেবাসটা আলাদা, ওরা ওই মানে ক্যালকাটার যে নর্মাল ব্যাচ ছিল ওদের সাথে ক্লাস করতো, আবার তোদের সাথে বা মানে অন্যজনদের সাথেও অনেক ক্লাস করে নিত আর কি। এই করে মানে ওদের বা প্রেসিডেন্সিয়াল তাই করতে হয় না, প্রেসিডেন্সিয়াল তো ওদের সিলেবাসটা এমন যে ওদের নর্মাল ব্যাচের সাথে হ্যাঁ চেঞ্জ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব চেঞ্জ গুলো আছে, তো ওই জন্য ওদেরকে ওই যেখানে সেখানে ব্যাচের লিঙ্ক দিয়ে ওদেরকে ক্লাসগুলোকে করিয়ে নিতে হতো আর কি। ঠিক আছে, চলো। আচ্ছা, চলো আবার ফিরে আসি। মানে দীপান্বিতা, দীপশিকা, নিদালি কেউ জয়েন করলো না। হ্যাঁ, ওদেরকে পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে। কালকে না পরশু দিনে, না কালকে পরীক্ষা শেষ হয়েছে। কালকে শেষ হয়েছে না? কালকে শেষ। হুম হুম, যাকে চলো। আচ্ছা, এবার আমরা চলে আসছি পারমুটেশন অপারেটর নিয়ে। আচ্ছা দেখো, পারমুটেশন অপারেটর জিনিসটা কি? ধরো তুমি একটা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস কনসিডার করো, কনসিডার এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস। ধরো এরকম একটা সিস্টেম তুমি কনসিডার করলে, এই একটা সিস্টেম। হ্যাঁ, সেখানে কিছু আইডেন্টিক্যাল পার্টিকেলস আছে। ধরো 1 নম্বর পার্টিকেল, 2 নম্বর পার্টিকেল, 3 নম্বর পার্টিকেল, 4 নম্বর পার্টিকেল, 5 নম্বর পার্টিকেল ইত্যাদি ইত্যাদি। এটা ধরো এই 1 নম্বর পার্টিকেল, সে আছে যে পজিশনে সেটাকে নাম দিচ্ছি Q1। 2 নম্বর পার্টিকেল, সেটা আছে ধরে নাও Q2 পজিশন। ধরে নাও তোমার ith পার্টিকেল, সে আছে হচ্ছে তোমার QI পজিশনে। ধরে নাও এটা jth পার্টিকেল, সে আছে হচ্ছে তোমার QJ পজিশনে। এটা আর এখানে একটা কিন্তু বলি যে এই QI টা এটা একটা জেনারেলাইজ কোঅর্ডিনেট। এটা জেনারেলাইজ কোঅর্ডিনেট আর কি, কোঅর্ডিনেট অফ দ্য ith পার্টিকেল। আচ্ছা, এবারে যদি কনসিডার সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল না করে একটা কোয়ান্টাম জুড়ে দাও, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, তাদের জন্য আমি করছি। ঠিক আছে, ইনডিস্টিংগুইশেবল। আচ্ছা, এবারে যদি ধরো পার্টিকেল গুলো ইলেকট্রন হতো, ফর ইলেকট্রন QI টা ডিপেন্ডস অন 4 কোয়ান্টাম নাম্বার। ডিপেন্ডস অন 4 কোয়ান্টাম নাম্বার। 4 কোয়ান্টাম নাম্বার কি কি? একটা N, একটা L, একটা ML, আর একটা MS। এই 4টে কোয়ান্টাম নাম্বার যদি তুমি স্পেসিফিক করে দাও, তবেই তোমার কোয়ান্টাম স্টেটটা ঠিক হবে। এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এলটা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এমএলটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। এই যে 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি তোমার কোয়ান্টাম স্টেটটা ঠিক হবে। মানে তুমি যদি ফাংশনাল ডিপেন্ডেন্স দেখো, তাহলে এই যে কোয়ান্টাম স্টেটটা
হ্যাঁ, মানে বেসিক্যালি তুমি যদি কিউ আই তে ধরো, এটা ইজ এ ফাংশন অফ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর, থিটা, ফাই, আর তার সাথে তোমার স্পিনটা, হ্যাঁ, তার ফাংশন। ঠিক আছে? এবারে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স দেখলে কিন্তু এন, এল, এম এল এবং এম এস এই চারটে কোয়ান্টাম নাম্বার যদি স্পেসিফাই করে দাও, তাহলে একটা কোয়ান্টাম স্টেট ঠিক হবে। এই যে জেনারেলাইজ কোঅর্ডিনেট অফ দ্য আইগেট পার্টিকেল আমি বলছি, এর মধ্যে কিন্তু তিনটে স্পেস কোঅর্ডিনেট থাকবে, একটা স্পিন কোঅর্ডিনেট থাকবে, আর, থিটা, ফাই, এবং স্পিনটাকে আমি এস দিয়ে এক্সপ্রেস করছি। এটা আর কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স হচ্ছে এই কথা। সবটা মিলে কিন্তু একটা কোয়ান্টাম স্টেট। আচ্ছা, এবারে এই যে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, মানে দেখো আমি আমি জাস্ট জেনারেলাইজ করে লিখছি বলে আমি জাস্ট কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল সেটা বলছি। তোমার মাথার মধ্যে যেন মানে মনে মনে ভাববে যে আজীব জনের যে কালেকশন অফ ইলেকট্রনস আছে বা কালেকশন অফ তোমার ফোটনস আছে, এরকম আর। আচ্ছা, এবারে আমি কি করলাম, একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই যে আইগেট ইলেকট্রন এবং জেথ ইলেকট্রন আছে, ধরো যে কোনো দুটো ইলেকট্রন, ধরো আই আর জে, এই আইগেট ইলেকট্রন এবং জেথ ইলেকট্রন এই দুটোকে আমি জাস্ট সিম্পলি ধর ইন্টারচেঞ্জ করলাম। হ্যাঁ, তাহলে আমি কি কাজটাকে করছি না, ith and jth electrons নয়, jth particles are interchanged. Particles are interchanged. হ্যাঁ, ith particle এবং jth particle তুমি জাস্ট ইন্টারচেঞ্জ করলে। ঠিক আছে? আচ্ছা, ইন্টারচেঞ্জ করলে কি হলো, ঠিক আছে, 1 নম্বর পার্টিকেলটা Q1 পজিশনে আছে, ওটাকে আমি চেঞ্জ করছি না। 2 নম্বর পার্টিকেলটা Q2 পজিশনে যেমন আছে রেখে দিচ্ছি। এখানে একটা পার্টিকেল ছিল, এবার এইখানে একটা পার্টিকেল ছিল, এখানে একটা পার্টিকেল ছিল। এখন এইটা হয়ে গেছে তোমার ith ইলেকট্রন যে অ্যাকচুয়ালি আছে তোমার কিউ জে পজিশনে, আর এইটা হয়ে গেছে তোমার jth ইলেকট্রন যে আছে হচ্ছে তোমার কিউ আই পজিশন। তাহলে ইন্টারচেঞ্জটা করার জন্য আই আর জে দুটো ইলেকট্রন বা দুটো পার্টিকেল তারা জাস্ট ইন্টারচেঞ্জ করলো। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ইন্টারচেঞ্জটা হলো, এই কাজটা কেউ একজন করবে। তাহলে তাহলে দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর quantum mechanical operator which does this job is the পারমিউটেশন অপারেটর। মানে এখানে 1 নম্বর এবং 2 নম্বর পার্টিকেলকে পারমিউট করলে 1 2 আর 2 1 করলে, এটা 2 পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ব্যাপারটা বোঝা অনেক সহজ, 3 পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বোঝা বেশ কঠিন। ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে পার্টিকেল আছে, এবার যখন তুমি ইন্টারচেঞ্জ করবে তখন 6টা পসিবিলিটি হতে পারে। হ্যাঁ, 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 3 1 2 3 2 1, এরকম 6টা পসিবিলিটি হতে পারে। তাহলে পারমুটেশন অপারেটর কাজ করার মানে ধরো পি আই জে কে যদি আমি বলি, তাহলে কিন্তু এই 6টা পসিবিলিটিকেই তোমায় ভাবতে হবে। তো দুটো পার্টিকেল থাকে, তাহলে 1 2 আর 2 1। হ্যাঁ, তাহলে পি আই জে যখন তুমি কনসিডার করবে সেটা সহজ, কিন্তু যদি আমি পি আই জে কে করি, তাহলে সেই যে 3 পার্টিকেল যে পারমুটেশন অপারেটরটা, সেটা কিন্তু তোমার অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সেখানে আমি কমপ্লিকেশনে আসছি না। পরে আমি দরকার হলে জেনারেলাইজ করে দেবো। জাস্ট 2 পার্টিকেল প্রবলেম পর্যন্ত তুমি ব্যাপারটাকে ডিল করতে পারবে ঠিক করে, বুঝে, বুঝে আমি সেই পর্যন্তই করছি। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হুইচ ডাজ দিস জব ইজ দ্য পারমুটেশন অপারেটর। তার মানে কি হলো দেখো, যে এই যে পার্টিকুলার সিস্টেমটা যেখানে মানে ১ম যে সিস্টেমটা আছে আরকি, সেইখানে যে করসপন্ডিং কোয়ান্টাম স্টেটটা আমি সাই বলছি, যেটা ১ম পার্টিকেলটা Q1 পজিশনে আছে, সেকেন্ড পার্টিকেলটা Q2 পজিশনে আছে। এরকম করে ith পার্টিকেলটা QI পজিশনে আছে, jth পার্টিকেলটা QJ পজিশনে আছে। এরকম ভাবে পর করে এটা করলে সেটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশনটা। এবারে তুমি কি করেছো না, Pij টা অ্যাকচুয়ালি যখন এর উপরে কাজ করেছে, তখন কি হচ্ছে I আর J জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে সাই Q1 Q2 ডট এইটা হয়ে গেছে QJ, এইটা হয়ে গেছে QI ডট এইটা হয়ে গেছে। ঠিক আছে? এইটা। তাহলে দেখো জাস্ট
এই পারমুটেশন অপারেটরটার কাজটা হচ্ছে যে কিউআই কিউজে যেখানে ছিল সেখানে কিউজে কিউআই হয়ে গেল, আর যেটা ছবিতে হচ্ছে ঠিক এরকম যে এইটা মানে হচ্ছে মানে পরপর করে আর কি, যে মানে এটা 1 নম্বর পার্টিকেল কিউ1 পজিশনে, 2 নম্বর কিউ2 তে, i এর পার্টিকেল কিউআই কে, j এর পার্টিকেল কিউজে, এখানে অর্ডারটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, মানে i এর পার্টিকেল কিউজে পজিশনে আছে, j এর পার্টিকেল কিউআই পজিশনে আছে। তাহলে এই চেঞ্জটা যে করে দেবে সেটাই হচ্ছে তোমার পারমুটেশন অপারেটর। তাহলে পারমুটেশন অপারেটর বাই ডেফিনেশন হচ্ছে এই জিনিসটা, যে তোমার এই ইন্টারচেঞ্জটাকে করতে পারছে। আমি আবার বলছি 2 পার্টিকেলের জন্য এই এরকম ব্যাপারটা ইজি। যদি এটা 3 পার্টিকেল প্রবলেম হতো, i যে কে হতো, তখন কিন্তু অনেক গন্ডগোল হতো। তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হতো যে 3টে পার্টিকেল যদি থাকে তাহলে 6টা পসিবিলিটি নিতে হতো আর কি। তখন জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে আর কি। এটা তাহলে বোঝা গেল যে এখানে পারমুটেশন অপারেটর একটা 2 পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কেমন, এটা জাস্ট মানে কি বলে 2 পার্টিকেল ইন্টারচেঞ্জ অপারেটর বা 2 পার্টিকেল এক্সচেঞ্জ অপারেটরের মতো দেখতে আর কি। ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে? ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবারে এই যে পিআই যে অপারেটরটা, তার কতগুলো প্রপার্টি দেখো। প্রপার্টিটা হচ্ছে যে এই পারমুটেশন অপারেটর পিআই যে ইজ এ লিনিয়ার অপারেটর। প্রথমে এইটা বুঝবে যে পিআই যে হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। আচ্ছা, লিনিয়ার অপারেটর দেখানোর জন্য তুমি কি করছো? ধরো পিআই যে এটাকে কাজ করো, ধরো সি1 সাই1, যেখানে সাই1টা হচ্ছে কিউ1 কিউ2, তার ফাংশনাল ডিপেন্ডেন্সটা এরকম আর কিউআই কিউজে এইটা, প্লাস সি2 সাই2 কিউ1 কিউ2 ডট 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 কিউআই কিউজে ডট ডট ডট, এইটা ধরো একটা সি1 সাই1 প্লাস সি2 সাই2 উপরে ধরো কাজ করলো। আচ্ছা, কাজ করলে তোমার কি দিচ্ছে? সি1টা কনস্ট্যান্ট যেমন আছে রয়ে গেছে, সাই1টা যখন পিআই যে যেখানেই কাজ করবে আই যেটা জিআই হয়ে যাবে। তাহলে কিউ1 কিউ2 ডট 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 কিউজে কিউআই ডট 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 হলো, প্লাস সি2 সাই2 কিউ1 কিউ2 ডট 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 কিউজে কিউআই ডট ডট ডট, এটা হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো সি1 এইটাকে তুমি জাস্ট এরকম করে লিখতে পারো, পিআই যে সাই1 কিউ1 কিউ2 ডট 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 কিউআই কিউজে। দেখো এই যে পিআই যেটা এর উপরে কাজ করলে সেটা কিউজে কিউআই হয়, প্লাস এটা সি2 হলো আবার পিআই যে অপারেটর, এখানে সাই2 এটা হচ্ছে কিউ1 কিউ2 ডট 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 কিউআই কিউজে ডট ডট ডট, এটা হলো। তা তুমি খেয়াল করে দেখো যে পিআই যেটা সি1 সাই1 প্লাস সি2 সাই2 উপরে কাজ করে হচ্ছে, বেসিক্যালি সি1 মানে অপারেটরটা সাই1 প্লাস সি2 অপারেটরটা সাই2, এটা তোমার দিচ্ছে। তার মানে ক্লিয়ারলি আর কিছু লেখার দরকার নেই। মানে লিনিয়ার অপারেটর ডেফিনেশন অনুযায়ী ক্লিয়ারলি পিআই যে ইজ এ লিনিয়ার অপারেটর। পিআই যেটা একটা লিনিয়ার অপারেটর সেটা তুমি দেখতে পেলে। মানে এই অপারেটর সি1 সাই1 প্লাস সি2 সাই2 উপরে কাজ করে সি1 এ সাই1 প্লাস সি2 এ সাই2 করে দেয়, তাহলে সেটা লিনিয়ার অপারেটর হয়, সেটা তুমি দেখতে পেলে। আচ্ছা, 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে পিআই যে স্কোয়ারটা এইটা ইজ অ্যান আইডেন্টিটি অপারেটর, ইজ অ্যান আইডেন্টিটি অপারেটর, দ্যাট ইজ পিআই যে তার স্কোয়ারটা সেটা হচ্ছে, আমি জাস্ট আইডেন্টিটি অপারেটরকে ওই 1 এইরকম ভাবে লিখছি। মানে আইডেন্টিটি অপারেটর মানে একটা অপারেটর যেটা একটা ফাংশনের উপরে কাজ করবে, কাজ করে কিছুই দেবে না। সেটা আমি এর আগের সেমিস্টারে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ালাম, মানে আমি যে কোয়ান্টাম মেকানিক্স গুলো অলরেডি পড়িয়ে ফেলেছি না, কতগুলো লেকচার দিয়েছিলাম, সেটা ভীষণ ভালো করে কিন্তু শিখবে, জানো তো। হ্যাঁ, মানে মানে একদম ইগনোর করো না। মানে 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 প্রয়োজন না হলে আমি কিন্তু বলতাম না। মানে প্রয়োজন বলি আমি অতখানি পড়িয়েছি, আর ওর থেকে কম পড়িয়ে যদি হয়ে যেত আমি কমই পড়াতাম। ঠিক আছে? তো ওইটা এসেনশিয়াল, ওইটুকু না জানলে ভবিষ্যতে দেখবে তোমার মানে মানে কি বলবো, মানে কেমন ঝরঝরে লাগছে আর কি। ওই জন্য মানে গত সেমিস্টারে যখন আমি পড়িয়েছি দেখবে সেখানে আইডেন্টিটি অপারেটর মানে অপারেটর নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে তো।
আইডেন্টিটি অপারেটর কিন্তু অনেক বলা হয়েছে, যেমন ধরো টোটাল যে প্রজেকশন অপারেটরটা সেটা একটা আইডেন্টিটি অপারেটর দেয়, মানে আইডেন্টিটি অপারেটর একটা অপারেটর যেটা একটা ফাংশনের উপরে কাজ করে এবং সে কিচ্ছু পাল্টায় না আর কি, এইটা। আর সেটাকে বোঝার জন্য তুমি কি করবে দেখো, সেটা হচ্ছে এই যে ধরো তুমি জাস্ট মানে পিআই যেটা তোর একটা ফাংশনের উপরে কাজ করলো, Q1 Q2 ডট 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 Qi Qj এর ভেতরে কাজ করলো। পারমুটেশন অপারেটরের উপর কাজ করলে কি দেবে, psi Q1 Q2 ডট 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 Qj Qi এটা দিল, ঠিক আছে। তার পারমুটেশন অপারেটরটা তোমার দেখো এই ফাংশনের উপরে কাজ করে জাস্ট আই যেটাকে ইন্টারচেঞ্জ করলো এটা। আর এবারে আমি এক কাজ করি, আর একবার পিআই যে অপারেটরটা কাজ করাই, মানে বাঁদিক থেকে আর একবার আমি কাজটাকে করিয়ে দিচ্ছি। তার মানে এটা কি হবে, তার মানে পিআই যেটা এই ডান দিকে যেটা আছে তার উপরে আবার কাজ করবে, তাই Q1 Q2 Qj Qi এটার উপরে কাজ করলো। তো দেখো তাহলে আবার যখন কাজ করছে তখন কি হবে, এটা psi Q1 Q2 দেখো আই যে পিআই যে কাজ করে মানে হচ্ছে আই যে আর জে আই জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তো আই যে জে আই হচ্ছে ইন্টারচেঞ্জ করে ফেললে এটা আবার কিউ আই হয়ে গেল, এটা কিউ জে হয়ে গেল, এটা ঠিক আছে। তাহলে এবারে দেখো তাহলে বাঁদিকটা হচ্ছে পিআই যে দুবার কাজ করেছে, মানে আমি এটাকে লিখছি পিআই যে তার স্কোয়ার সাই Q1 Q2 Qi Qj এইটা। তাহলে পিআই যে স্কোয়ারটা এর উপরে কাজ করে জাস্ট সিম্পলি এটা দিল, হ্যাঁ। মানে আই যে মানেই হচ্ছে পিআই যে মানে যেখানে আই যে থাকবে সেটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তার মানে প্রথমবার দেখো ইন্টারচেঞ্জ হয়ে আই যেটা জে আই হয়েছিল আর একবার ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে বেসিক্যালি আই যেটা আই জেই হয়ে গেল। তার মানে খেয়াল করে দেখো যে পিআই যে সাই তার মডিউলাস স্কোয়ার যদি এইটা হয়ে যায় তাহলে তুমি এইটাকে লিখতে পারো একটা আইডেন্টিটি অপারেটর ইন্টু সাই Q1 Q2 ডট 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 Qi Qj এইরকম। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে an identity operator is one which acts on a function and does nothing, which acts on a function and does nothing, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার সকল আইডেন্টিটি অপারেটর, বুঝেছে এইটা। তাহলে খেয়াল করে দেখো দুটোকে কম্পেয়ার করো, তাহলে ক্লিয়ারলি পিআই যে তার স্কোয়ারটা হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেটর হচ্ছে। তাহলে পিআই যে অপারেটরটা কোন একটা ফাংশনের উপর যদি দুবার কাজ করে সে দিনের শেষে কিন্তু কিছুই পাল্টাবে না, এটা তোমার ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ। যে পারমুটেশন অপারেটর স্কোয়ারটা হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেটর, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা আমি দেখি। আচ্ছা, থার্ড যেটা ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে এই যে যে পারমুটেশন অপারেটরের যে আইগেন ভ্যালুজ গুলো তারা আইদার +1 নাহলে -1 হবে। তাহলে আইগেন ভ্যালুজ অফ পারমুটেশন অপারেটর, আইগেন ভ্যালুজ অফ Pij is either +1 or -1। এটা কি করে আমি বলছি, আচ্ছা ধর আমি বললাম যে লেট psi Q1 Q2 ডট 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 Qi Qj এইটা is the eigenfunction of Pij
উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। আমি ধরে নিলাম যে সাইটা হচ্ছে পিআই এর আইগেন ফাংশন, যার আইগেন ভ্যালু আলফা। তার মানে কি বলা হচ্ছে যে পিআই যে অপারেটরটা আইগেন ভ্যালু ইকুয়েশন মানে তুমি জানো যে সেই ফাংশন থেকে ফেরত দেবে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই q1 q2 ডট 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 qi qj ডট ডট ডট, এইটা তোমার আলফা ইন্টু সাই q1 q2 ডট 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 qi qj। এটা তোমার বেসিক্যালি বলে দেওয়া আছে যে সাইটা হচ্ছে পিআই এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে পিআইজেটাকে আরেকবার কাজ করাই এখানে। তাহলে এইদিকে পিআইজে অপারেটরটা আমি এক কাজ করে আরেকবার কাজ করছি এখানে। পিআইজে সাই q1 q2 ডট 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 qi qj ডট ডট ডট, এইটা তো এখানে পিআইজে হলো আলফা সাই q1 q2 ডট 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 qi qj ডট ডট ডট, এইটা। তো দেখো এবার পিআই কে তো লিনিয়ার অপারেটর অলরেডি বলে দিয়েছি, তাহলে লিনিয়ার অপারেটর যদি হয় তাহলে আলফাটাকে এগিয়ে দাও করে পিআই যে করো, তারপরে সাই q1 q2 ডট ডট ডট, মানে লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে তুমি জাস্ট এই কনস্ট্যান্টটাকে অপারেটরের আগে পাঠিয়ে দিতে পারো। আচ্ছা, আর বাঁদিকটা হচ্ছে তোমার বেসিক্যালি পিআই যে তার স্কোয়ার হয়ে গেছে সাই q1 q2 ডট 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 qi qj ডট ডট ডট, এটা হয়ে গেছে। তাহলে এবারে দেখো এইটা যদি এর উপরে কাজ করে কি দেবে, সেই ফাংশনটি ফেরত দেবে, ওটা তো আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর এটা খেয়াল করে দেখো, পিআই যে সাই এর উপর যদি আবার কাজ করে তাহলে ইকুয়েশন ওয়ান ওই যে আরেকবার আলফা আসবে, আলফা স্কোয়ার এলো ইন্টু সাই q1 q2 ডট 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 qi qj, আমি এইরকম ভাবে লিখলাম। যেহেতু পিআই যে সাই ইকুয়াল টু আলফা সাই, তাহলে এখানে আলফা পিআই যে সাই হলো সেটাকে আরেকবার আলফা সাই আসবে, তাহলে আলফা স্কোয়ার সাই এটা হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো ক্লিয়ারলি দুদিক থেকে তুমি বুঝতে পারছো যে ক্লিয়ারলি আলফা স্কোয়ারটা তোমার 1 হয়ে যাচ্ছে, অর আলফা হচ্ছে তোমার প্লাস মাইনাস 1 হয়ে যাচ্ছে। তার মানে দেখো আইগেন ভ্যালুজ অফ এ পারমুটেশন অপারেটর সেটা কিন্তু আইদার +1 না হলে -1, এই দুটোর মধ্যে তোমার একটা হচ্ছে আইগেন ফাংশন অফ এ পারমুটেশন অপারেটর ইজ আইদার +1 অর তোমার -1। এটা ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো তো যে আইগেন ভ্যালু আইগেন ভ্যালুজ অফ এ পারমুটেশন অপারেটর আইদার +1 না হলে -1, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো তোমার আইগেন ভ্যালুজটা যদি ওরকম হয় তাহলে আইগেন ফাংশনস গুলো কেমন হবে, মানে যেটা কথা হচ্ছে যে আইগেন ফাংশনের নেচার গুলো দেখো। আইগেন ফাংশনস অফ পারমুটেশন অপারেটর ইজ আইদার সিমেট্রিক or antisymmetric with respect to interchange of any two indistinguishable particles of any two quantum indistinguishable particles। কারণ আমি কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল তাদের জন্য সবকিছু করছি। তাহলে তার আগে কোয়ান্টাম কোয়ান্টাম গুলো এখনো ইনডিস্টিংগুইশেবল ব্যাপারটা ঠিক আসেনি, মানে Na2 আইডেন্টিক্যাল পার্টিকেলস বললে এখনো চলবে, Na2 আইডেন্টিক্যাল পার্টিকেলস, মানে ইনডিস্টিংগুইশেবল ইনফরমেশনটা এখনো কোথায় তুমি কাজে লাগাইনি। হ্যাঁ, ইন্টারচেঞ্জ অফ Na2 আইডেন্টিক্যাল পার্টিকেল।
right? তাহলে আইগেন ফাংশনস অফ পিআইজে ইজ আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল। তাহলে এই যে ইনফরমেশনটা এখানে মানে এই যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা আমি বোঝার চেষ্টা করি। দেখো তুমি একটু আগে যেটা করলে, যদি সাইটা হচ্ছে পিআইজের আইগেন ফাংশন হয় তাহলে পসিবল আইগেন ভ্যালুটা হচ্ছে আইদার +1 আর -1। তারপর ধরো আমি বলছি যে ধরো লেট সাই q1 q2 ডট 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 qi qj ডট 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 এইটা is an eigenfunction of Pij with the eigenvalue alpha. That is Pij psi q1 q2 ডট 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 qi qj এর উপর কাজ করলো, কাজ করে তোমার দিচ্ছে আলফা psi q1 q2 ডট 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 qi qj এইটা, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো যে ধরো আমি বললাম যে লেট আলফা ইকুয়াল টু +1। আলফা তো +1 আর -1 হতে পারে, তাহলে আমি বললাম আলফাটা ধরো +1। তাহলে খেয়াল করে যে বাঁদিকে পিআইজি যখন সাইয়ের উপরে কাজ করবে তখন কিউ আই আর কিউ জে ইন্টারচেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এইটা কিউ জে হলো, এটা কিউ আই হলো এইটা, আর আলফাটা কিন্তু +1, তার মানে ডান দিকটা এইটাই পড়ে রইলো q1 q2 ডট 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 qi qj ডট 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 এটা পড়ে রইলো। তাহলে খেয়াল করে দেখো যে আমি কি আই যে ইন্টারচেঞ্জ করার পরে কিছু পাল্টায়নি, তার মানে এইটা ইমপ্লাই করছে যে এটা দিস ইমপ্লাইজ এই যে সাই যেটা q1 q2 ডট 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 qi qj এইখানে এখানে তুমি আই যে ইন্টারচেঞ্জ করেছো কিন্তু কিছু পাল্টেনি, সমান হয়ে গেছে, মানে এইটা হচ্ছে ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু interchange of any two identical particle। এখানে যখন আই আর জে কে যেমন চেঞ্জ করেছি তেমন 1 2 চেঞ্জ করতে পারতাম, 2 3 চেঞ্জ করতে পারতাম, সবই পারতাম। আচ্ছা আবার ধরো লেট আলফাটা ধরো -1, তখন কি হবে? তখন দেখো এই পিআইজি যখন এর উপরে কাজ করছে q1 q2 ডট 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 qj qi এটা হলো, আর ডান দিকটা খেয়াল করো যে আই আর জে, হ্যাঁ মানে এটা যেমন আছে তেমন আছে, আলফাটা তুমি মাইনাস করে দিয়েছো, তার মানে মাইনাস সাই q1 q2 ডট 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 qi qj এরকম হলো, ঠিক আছে? তারপরে দেখো আই আর যে ইন্টারচেঞ্জ করেছি এখন যেটা ছিল সেটা কিন্তু উইথ নেগেটিভ সাইন হয়ে গেছে, তার মানে এটা ইমপ্লাই করছে দিস ইমপ্লাইজ এই যে সাইটা q1 q2 ডট 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 qi qj এইটা ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ of any two identical particles of any two identical particles, ঠিক আছে? এটা তাহলে আলফা +1 আর আলফা -1, তার জন্য তুমি একবার সিমেট্রিক ওয়েভ ফাংশন সিমেট্রিক আইগেন ফাংশনস পেলে, একবার অ্যান্টিসিমেট্রিক আইগেন ফাংশনস পেলে। আচ্ছা আচ্ছা একটা জিনিস তুমি মাথায় রাখো, এইখানে যে সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিকের গল্পটা বলছি, এই যে সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক এদেরকে তুমি এখনো ওয়েভ ফাংশন বলতে পারবে না, কেননা এরা পারমুটেশনের অপারেটরের আইগেন ফাংশন গুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক। এরা কিন্তু ওয়েভ ফাংশন এখনো পর্যন্ত নয়, মানে ওয়েভ ফাংশন তো হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন, জাস্ট পারমুটেশন অপারেটরের যে আইগেন ফাংশন ছাড়া তো কোনোভাবে ওয়েভ ফাংশন তুমি তাদেরকে বলতে পারো না, ঠিক আছে? এবার আমাকে দেখতে হবে যে কোন একটা স্পেশাল কেসে পারমুটেশনের অপারেটর আইগেন ফাংশন আর হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন তারা সমান হয়ে যাচ্ছে কেন, মানে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকছে কিনা। হ্যাঁ, যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে তখন নয় দেখা যাবে, ঠিক আছে?
আর এবার সেই পার্টটা এবারে মাকে বুঝতে হবে। তাহলে এখন খেয়াল রাখো, তুমি এখন পর্যন্ত এটা দেখিয়েছে যে পারমুটেশন অপারেটর আইগেন ফাংশন গুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টি সিমেট্রিক। এইখান থেকে কিন্তু এরকম কোনো কথা হচ্ছে না এখন পর্যন্ত যে ওয়েভ ফাংশন গুলো সিমেট্রিক বা অ্যান্টি সিমেট্রিক। কারণ ওয়েভ ফাংশন গুলো সিমেট্রিক বা অ্যান্টি সিমেট্রিক ইত্যাদি দেখাতে গেলে তোমাকে আরেকটুখানি কোয়ান্টাম মেকানিক্স জাস্ট দেখতে হবে। ধরো তুমি এবারে কনসিডার করো যে মানে মানে একটা সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস, হ্যাঁ, যে সিস্টেমের ক্ষেত্রে তোমার পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইশেবল। তাহলে নেক্সট আমি কনসিডার করছি যে কনসিডার এ সিস্টেম অফ quantum identical particle which are which is no, which are indistinguishable, sorry, which are indistinguishable particles গুলো তো indistinguishable, which are indistinguishable, which are indistinguishable. Consider a system of quantum identical particles which are indistinguishable. ঠিক আছে, তাহলে এবারে দেখো যে তুমি যখন হ্যামিল্টনিয়ানটাকে কনসিডার করছো, ধরো একটা হ্যামিল্টনিয়ান অপারেটর তুমি লিখলে, হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যাঁ, স্পেসিফিক এক্সাম্পল দিল, ঠিক আছে, মানে হ্যামিল্টনিয়ান অপারেটরটা যখন তুমি লিখছো, একটুখানি বলি, ধরো একটা অ্যাটমই কনসিডার করছো। অ্যাটম যখন কনসিডার করছো, ধরো হিলিয়াম অ্যাটম বা অন্য কোনো অ্যাটম তুমি কনসিডার করছো, ধরো এই একটা অ্যাটম তুমি কনসিডার করো, তো ফর দ্য টাইম বিং আছে, ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এবারে যে বিভিন্ন ইলেকট্রন গুলো আছে, ধরে নাও এটা আইএথ ইলেকট্রন, এটা হচ্ছে তোমার জেথ ইলেকট্রন, এর পজিশনটা হচ্ছে কিউ আই, এর পজিশনটা ধরো কিউ জে। ধরো হিলিয়ামের কথা কনসিডার করো, এখানে দুটো তোমার ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে আইডেন্টিক্যাল। আর এবারে এই যে পার্টিকুলার কেসটাতে, এটা কিন্তু তোমার মানে মানে একটুখানি ভালো করে বলবো, এক সেকেন্ড, আরেকটু আমি এক সেকেন্ড, মানে স্পেসিফিক এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। আমি জেনারেলাইজ করলেই ভালো হতো, কিন্তু স্পেসিফিক এক্সাম্পলে তোমার কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরো ফর দ্য টাইমে হিলিয়ামটাকে কনসিডার করছো, এখানে নিউক্লিয়াস আছে, প্লাস জেড ইন্টু ই হচ্ছে তোমার নিউক্লিয়াসের চার্জটা, দুটো ইলেকট্রন তুমি কনসিডার করছো, এটা ধরে নাও 1 নম্বর ইলেকট্রন বা আইএথ ইলেকট্রন, এটা ধরে নাও তোমার জেথ ইলেকট্রন, দুটো ইলেকট্রন আই জে বা 1 2। আচ্ছা, এবারে এদের মধ্যে যে ডিস্টেন্সটা ধরে নাও আর আই জে, এই যে ডিস্টেন্সটা ধরে নাও তোমার আর আই, এই যে ডিস্টেন্সটা ধরে নাও তোমার আর জে। আমি আর ভেক্টর টেক্টর দিয়ে কিছু দেখাচ্ছি না, এই ডিস্টেন্সটা আর আই, এটা হচ্ছে আর জে, এটা হচ্ছে আই জে। আচ্ছা, এর ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হবে? হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হচ্ছে দেখো, আচ্ছা এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা আমি এক কাজ করি, এইটাকে না এইচ আই জে এরকম নাম দিচ্ছি। ধরো 1 নম্বর ইলেকট্রনটা কিউ আই পজিশনে আছে, জেথ ইলেকট্রনটা কিউ জে পজিশনে আছে, সেইটাকে মানে এখানে কিউ আই কিউ জে না করে আমি আর আই আর জে এরকম ভাবে দিচ্ছি আর কি। এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা, এইটা কেমন হবে না, দেখো একটা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্ট থাকবে -h² বাই টুয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু নিউক্লিয়াসের যে কোঅর্ডিনেট আর কি, সরি, নিউক্লিয়াসের কোঅর্ডিনেট যদি তুমি জানো, তার মতো করে তোমার একটা ল্যাবলিশিয়ান অপারেটর থাকবে, এটাকে দেখা যাক, এটা হচ্ছে ডেল ফর দ্য নিউক্লিয়াস তার স্কয়ার, এটা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস, এটা ঠিক আছে, এটা। আচ্ছা, আর কি রইলো? প্রথম ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জি থাকবে -h² বাই টুয়াইস মাস অফ দ্য ইলেকট্রন, সমস্ত ইলেকট্রনের মাস একই, এটা লিখলাম। এটা হচ্ছে আইএথ ইলেকট্রন, তার এর জন্য করসপন্ডিং ল্যাবলিশিয়ান অপারেটরটা,
মানে ল্যাবলিশন অপারেটর মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটাকে শর্ট হ্যান্ড নোটেশন এইরকম ভাবে লিখছি। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন 1, ইলেকট্রন আই, সেকেন্ডটা কত, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু এইটা তার স্কোয়ার। একটা জেথ ইলেকট্রনের জন্য কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন জে, এটা মানে মেনি ইলেকট্রন সিস্টেম মানে পলি ইলেকট্রন অ্যাটম, টু ইলেকট্রন অ্যাটম হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পল, সেটা আমি লিখছি। আর এগুলো হলে আর কি কি থাকবে এবারে তোমার দেখো এই নিউক্লিয়াসের সঙ্গে এই ফার্স্ট ইলেকট্রনের একটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স থাকবে, সেটা হচ্ছে কি জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর আই। আচ্ছা এখানে এটা অ্যাট্রাকশন, যেহেতু নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যেহেতু অ্যাট্রাকশন, সেটাকে অ্যাকচুয়ালি এটা মাইনাস হবে। এইটা হচ্ছে কি না, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন বিটুইন ith electron and the nucleus, এটা। আর একটা থাকবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর যে একটা রইল এইটা, এটা কি না পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন বিটুইন jth ইলেকট্রন and the নিউক্লিয়াস, এটা। আর কি, আর দেখো দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশনটা স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর আই জে, এটা। এটা কি, এটা হচ্ছে স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর আই জে, এটা। এটা সেটা হচ্ছে তোমার তোমার ইন্টার ইলেকট্রন রিপালশন আছে, মানে আমি দুটো ইলেকট্রন আছে বলে আমি জাস্ট একবারে লিখে দিচ্ছি ইন্টার ইলেকট্রন রিপালশন, ইন্টার ইলেকট্রন মানে পোটেনশিয়াল এনার্জি ফর ইন্টার ইলেকট্রন রিপালশন। তো দেখো তাহলে এই যে সিম্পল টু ইলেকট্রন অ্যাটম বা টু ইলেকট্রন আয়ন, তার ক্ষেত্রে যখন তুমি হ্যামিল্টনিয়ানটাকে লিখছো তার মধ্যে কি কি থাকছে, নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, প্রথম ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, সেকেন্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, নিউক্লিয়াসের সঙ্গে ফার্স্ট ইলেকট্রনের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে সেকেন্ড ইলেকট্রনের অ্যাট্রাকশন আর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, সমস্ত জিনিসগুলো তুমি জাস্ট লিখলে, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, তুমি এবারে ধরে নাও তুমি জাস্ট ইলেকট্রন 1 আর 2 ইন্টারচেঞ্জ করছো, তাহলে উই ইন্টারচেঞ্জ ith and jth ইলেকট্রন তুমি ইন্টারচেঞ্জ করছো। ইন্টারচেঞ্জ করলে কি হবে জিনিসটা, দেখো এইটা হচ্ছে তোমার এখন jth ইলেকট্রন, এটা হয়ে যাচ্ছে ith ইলেকট্রন, এই ডিসটেন্সটা আর জে আইও যা আর আইজেও তাই, মানে লেন্থের রেসপেক্টে মানে ম্যাগনিটিউডের রেসপেক্টে। আর এইটা হচ্ছে তোমার প্লাস জেড ইন্টু ই, এই ডিস্টেন্সটা এখন হয়ে যাচ্ছে আর জে, এই ডিস্টেন্স তখন হয়ে যাচ্ছে তোমার আর আই, এটা ঠিক আছে। এটা তাহলে 1 নম্বর 2 নম্বর ইলেকট্রন তুমি ইন্টারচেঞ্জ করবে, আই আর জে তুমি ইন্টারচেঞ্জ করছো। তখন যে হ্যামিল্টনিয়ানটা ধরো এইচ জে আই যদি বলো, দেখো নিউক্লিয়াসটার তো আই জে ইন্ডেক্সিংটা নেই যেহেতু, তাহলে এটা যেমন আছে তেমন তুমি রেখে দিলে, না এই যে নিউক্লিয়াসের যে কাইনেটিক এনার্জি পার্টটা সেটা কোনো রকম ভাবে ইলেকট্রন 1 আর 2 ইন্টারচেঞ্জ করার জন্য নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি পার্টটা কিছুটাই পাল্টাচ্ছে না। আর এবারে এই প্রথম যে টার্মটা হলো মাইনাস এইচ কস বাই টোয়াইস এম, আই আর যে পাল্টে গেল মানে ডেল মানে এইটা তার স্কোয়ার হলো, সেখানটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল আই তার স্কোয়ার হলো, মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর জে হলো মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর আই হলো, মানে যেখানে জে আছে আই করে দাও, যেখানে আই আছে জে করে দাও, আর প্লাস হচ্ছে স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর জে আই, এটা হলো আই যেটা তুমি জে আই করে দিলে এইটা।
আচ্ছা পরিষ্কার দেখো যে আর আই যে যেহেতু আর জে আই তোমার এই যে এইখানে এই নিউক্লিয়াসের কাইন্ডে যা ছিল তাই রয়ে গেছে, এই যে এইটা গেছে এখানে আর এইটা গেছে এখানে, এইটা এখানে গেছে এইটা এখানে গেছে আর লাস্টেরটা যেমন আছে তেমন রয়ে গেছে। তুমি পরিষ্কার দেখো এইটা কিন্তু তোমার এইচ আই এর সঙ্গে সমান। মানে দেখো যদি ইলেকট্রন গুলো তোমার ইনডিস্টিংগুইজেবল হয়, আইডেন্টিক্যাল এবং ইনডিস্টিংগুইজেবল হয়, তাহলে কিন্তু তুমি ইন্টারচেঞ্জ করলে হ্যামিল্টনিয়ানটা পাল্টায় না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার interchange of any two identical particles which are indistinguishable। মানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি এটা ইলেকট্রনের এক্সাম্পল নিয়েছি, ইলেকট্রনগুলো ইনডিস্টিংগুইজেবল বলে তুমি জাস্ট আইগের ইলেকট্রনটা কোথায় রইল আর জের ইলেকট্রনটা কোথায় রইলে কিছু এসে যায় না, ওই এসে যায় না মানে ইনডিস্টিংগুইজেবল। হ্যাঁ এইটা তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ ইনভেরিয়েন্ট, আমি দেখালাম যে এইচ আই জে ইকুয়াল টু এইচ জে আই হয়ে গেল আন্ডার ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ইনডিস্টিংগুইজেবল। ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে হিলিয়াম অ্যাটম বা লিথিয়াম প্লাস বা বেরিলিয়াম 2+ এই টাইপের 2 ইলেকট্রন অ্যাটম বা আয়নের ক্ষেত্রে ব্যাপারটা দেখানো সহজ বলে আমি তোমাকে সেই রকম ভাবে এটাকে করলাম। আর এবারে দেখো নাও তুমি এক কাজ করো যে পি আই যে অপারেটরটা এইচ আই জে ছাই Q1 Q2 ডট 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 QI QJ এর উপরে ধরো কাজ করছে, তাহলে পিআই যে অপারেটরটা এই এই পুরো জায়গাটার উপরে কাজ করছে। আচ্ছা পিআই এর কাজটা কি? পিআই এর কাজটা হচ্ছে সে আই যে পেলেই জে আই করে দেয়, তাহলে এইচ জে আই হয়ে গেল ছাই Q1 Q2 ডট 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 QJ QI হয়ে গেল। মানে এর যেটা কাজ আর কি তোমার পারমুটেশন অপারেটরের যে যেখানে আই যে পাবে তাকে জে আই করে দেবে, মানে এক নম্বর আই এবং জে ইলেকট্রনকে ইন্টারচেঞ্জ করে দেবে, ইন্টারচেঞ্জ করে দিলে হ্যামিল্টনিয়ানটা পাল্টে যায়, এইচ আই জে ইকুয়াল টু এইচ জে আই হয়। আচ্ছা এবারে দেখো এই এইচ আই যেটা আর এই জি আইটা তোমার সমান হয়ে যাবে কখন না যখন সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ইনডিস্টিংগুইজেবল তাদের জন্য, তাহলে এইচ আই জে হলো। আর এইটাকে তুমি লিখতে পারো পি আই জে ছাই Q1 Q2 ডট 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 QI QJ ডট 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 এরকম। তোমার কি হচ্ছে দেখো সেটা হচ্ছে যে তোমার পিআই যে এইচ আই জে আর এইচ আই জে পিআই জে এগুলো বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা কখন লিখতে পারছো? এটা লিখতে পারছো ফর এ সিস্টেম অফ quantum identical particles which are indistinguishable for a system of quantum identical particles which are indistinguishable, তাদের জন্যই এই জিআইটা আর এইচ আই যেটা সমান সেটা তুমি এখানে কাজে লাগিয়েছো। তার মানে কি হলো? তাহলে তাহলে কি হলো দেখো পি আই জে এইচ আই জে মাইনাস এইচ আই জে পি আই জে, এইটা তোমার অ্যাকচুয়ালি এইটা ইকুয়াল টু তোমার জিরো হয়ে গেল, নাল অপারেটর হয়ে গেল। মানে এই দুটো সমান, দুদিক থেকে সাইটাকে বাদ দিয়ে দাও, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পি আই জে আর এইচ আই জে এরা হচ্ছে এক অপরের সাথে কমিউট করছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মানে এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ফর এ সিস্টেম অফ quantum identical particles for a system of quantum identical particles permutation operator commutes with the Hamiltonian operator
permutation operator commutes with the Hamiltonian operator. Permutation operator commutes with the Hamiltonian operator. আচ্ছা, এবারে দেখো, এবার তুমি কি জানো একটা থিওরেম আমরা পড়িয়েছিলাম এই আগের সেমিস্টারে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়লাম, সেটা হচ্ছে যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। তার মানে এইটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে পিআইজে অ্যান্ড এইচ, মানে এইচ আই যেটা সিম্বল আমি ব্যবহার করছি এইচ আর কি, পারমুটেশন অপারেটর এবং এইচ এরা কিন্তু কমিউট করছে, তাহলে এদের মাস্ট হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। এদের অবশ্যই সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, ঠিক আছে। দেখো পারমুটেশন অপারেটর এবং হ্যামিল্টনিয়ান অপারেটর কমিউট করছে, কমিউট যদি করে, আমি একটা থিওরেম পড়িয়েছিলাম যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটরস টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। হ্যাঁ, তাহলে তা যদি সত্যি হয় তাহলে পিআইজি এবং এইচ, মানে সেটা সত্যি তো অবশ্যই প্রুভ করে দেখি, তার মানে পিআইজি এবং এইচ তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হবে। তার মানে কি, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এটা ইমপ্লাই করছে যে আইগেন ফাংশন অফ পিআইজে will also be the eigenfunctions of H। মানে PIJ এর আইগেন ফাংশন গুলো সেটা বেসিক্যালি H এর আইগেন ফাংশন হবে। পারমুটেশন অপারেটর আইগেন ফাংশন গুলো তার বেসিক্যালি H এর আইগেন ফাংশন হবে এইটা। আর এবারে তুমি একটু আগে কি দেখিয়েছো যে পারমুটেশন অপারেটর আইগেন ফাংশন গুলো আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক। We have already proved that eigenfunctions of Pij are either symmetric or antisymmetric, either symmetric or antisymmetric with respect to interchange. We have already proved that eigenfunctions of Pij are either symmetric or antisymmetric with respect to interchange of any two identical particles। এইটা তার মানে এটা দাঁড়াচ্ছে যে এটা ইমপ্লাই করছে দ্যাট ইজ eigenfunctions of Hamiltonian operator are also either symmetric or antisymmetric। এইটা with respect to interchange যেমন আছে with respect to interchange of any two identical particle। এটা খেয়াল করো, তাহলে কি হলো না, পারমুটেশন অপারেটর এবং হ্যামিল্টনিয়ান অপারেটর কমিউট করলো, ঠিক আছে। পারমুটেশন অপারেটর আর হ্যামিল্টনিয়ান যদি তোমার কমিউট করে তাহলে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকবে। আচ্ছা, যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকে তার মানে পারমুটেশন অপারেটর আইগেন ফাংশনস গুলো হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশনস হবে। তুমি অলরেডি দেখিয়েছো যে পারমুটেশন অপারেটর আইগেন ফাংশনস গুলো আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ। তার মানে কি, হ্যামিল্টনের আইগেন ফাংশনস গুলো আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, এবারে যেহেতু তোমার পারমুটেশন অপারেটর এবং হ্যামিল্টনিয়ান অপারেটর কমিউট করলো তখনই যখন সিস্টেমটা হচ্ছে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল তাদের জন্য, তার মানে এটা দাঁড়াচ্ছে এখান থেকে। আর হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন মানে তারা বেসিক্যালি ওয়েভ ফাংশন। তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি কি দাঁড়ালো, এখান থেকে যেটা আলটিমেটলি দাঁড়ালো সেটা হচ্ছে কনক্লুশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে পরে সিস্টেম অফ কোয়ান্টাম identical particles
which are indistinguishable, তাদের ক্ষেত্রে ওয়েভ ফাংশনস গুলো are either symmetric or antisymmetric with respect to interchange of any two particle. আচ্ছা, এইটাকে বলা হয় indistinguishability principle. This is the indistinguishability principle. মানে এটাকে বলা হবে indistinguishability principle, যে পরে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, তাদের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে। ঠিক আছে, আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে। ঠিক আছে, এইটাকে বলা হবে তোমার ইনডিস্টিংগুইশেবিলিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে আইদার সিমেট্রিক নাহলে অ্যান্টিসিমেট্রিক হবে। এবারে সিমেট্রিক কাদের ক্ষেত্রে হয়? যাদের ক্ষেত্রে বোসন, মানে তাহলে তোমার যেটা হচ্ছে যে ওভারঅল ওয়েভ ফাংশনটা মানে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল তাদেরকে আমি ভাবছি। এবার ওভারঅল ওয়েভ ফাংশনটা সেইটাই যদি তোমার সিমেট্রিক হয়, হ্যাঁ এইটা, তারা হবে বোসনস। আর ওভারঅল ওয়েভ ফাংশনটা যদি অ্যান্টিসিমেট্রিক হয়, তাদের নাম দেওয়া হচ্ছে তোমার ফেরমিয়নস। ঠিক আছে, ফেরমিয়নস। এবারে খেয়াল করে দেখো যে এই যে ওভারঅল ওয়েভ ফাংশন এই যে তোমার মানে হবে, মানে ফেরমিয়নসের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক হবে, সেটা প্রুভ করা যায়, কিন্তু তার জন্য তোমাকে ওই রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স পড়তে হবে। এখন তুমি জাস্ট মানে এটাকে একটা অ্যাডিশনাল পস্টুলেট হিসেবে ভাবো আর কি, যে তোমার মানে আমি এটা আসলে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যেহেতু প্রুফটা নেই, এটা অ্যাডিশনাল পস্টুলেট বলি আমি ব্যাপারটাকে ভাবছি। যে তুমি এরকম আমাকে কোশ্চেন করতেই পারো যে কেন ফেরমিয়নসের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয়, বা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন হলে তাকে কেন ফেরমিয়ন বলে, এই যে রিলেটেড জায়গাগুলো আর কি, সেইগুলোর জন্য তোমাকে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স পড়তে হবে। আমি ওইসব ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি যেটা বলছি যে অ্যাডিশনাল পস্টুলেট হিসেবেই ভাবছি, মানে এটাকে নিয়ম বা রুল হিসেবেই তোমাকে মনে করিয়ে দিচ্ছি। অ্যাডিশনাল পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স সেটা হচ্ছে এই যে পরে সিস্টেম অফ identical fermions, for a system of identical fermions, overall wave function is antisymmetric with respect to interchange of any two identical fermions. তা প্রোটনের সঙ্গে ইলেকট্রন ভাবলে হবে না, ইলেকট্রনের মধ্যে নিজেদের মধ্যে বা প্রোটনের নিজেদের মধ্যে ভাবতে হবে। সেটা হচ্ছে ফর এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল ফেরমিয়নস ওভারঅল ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ অফ এনি টু আইডেন্টিক্যাল পার্টিকেল। এইটাকে বলা হবে তোমার অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। তাহলে আগেরটা হলো ইনডিস্টিংগুইশেবিলিটি প্রিন্সিপাল, এইটা হলো তোমার অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। এটা দিচ্ছে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। তাহলে যখন সিস্টেম অফ ফেরমিয়নস তুমি কনসিডার করবে, তখন ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রি হবে। এবার ইলেকট্রনস আর ফেরমিয়নস সেই জন্য পরে মেনি ইলেকট্রন সিস্টেম, সেটা অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে ইত্যাদি। পরে মেনি ইলেকট্রন সিস্টেম ওভারঅল ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। তার মানে দেখো তোমার তো কেমিস্ট্রিটা তোমার তো দাঁড়িয়ে আছে হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমের উপরে, সেটা অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, মলিকুল হতে পারে।
সেক্ষেত্রে একটা জিনিস তোমাকে গ্যারেন্টি করতে হবে যে ওভারঅল ওয়েভ ফাংশনটা কেন অ্যান্টিসিমেট্রিক হয়। তাহলে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল তোমায় বলে দেবে যে মানে ফেরমিওনিক সিস্টেমের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক, এটা একটা রুলের মতো বা পস্টুলেটের মতো, এইটা ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আর ইলেকট্রন যেহেতু ফেরমিয়ন, সেখানে ইলেকট্রনিক ওয়েভ ফাংশন কিন্তু তোমার অ্যান্টিসিমেট্রিক হতে হবে, মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক, মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। তাহলে বোঝা গেল যে ফর সিস্টেম অফ ইলেকট্রনস ওভারঅল ওয়েভ ফাংশন অ্যান্টিসিমেট্রিক হতে হবে। ঠিক আছে, হলো, বুঝতে পেরেছো এটা? তাহলে দেখো, আচ্ছা এবারে নেক্সট দেখো, ধরো আমি বললাম যে লেট ইন এ ফেরমিওনিক সিস্টেম টু ফেরমিয়নস, মানে টু আইডেন্টিক্যাল ফেরমিয়নস I and J are in the same quantum state। তার মানে i th ইলেকট্রন তারও পজিশনটা তোমার qi, আর j তারও পজিশনটা হচ্ছে qi, যেটা i এর পজিশনটা qi করা হতো, j টা qj করা হতো। এখন দুটো ফেরমিয়নস তুমি কনসিডার করছো, যে দুটো ফেরমিয়নসই সেম কোয়ান্টাম স্টেটে থাকছে, মানে আইটা হচ্ছে qi, যেটা হচ্ছে তোমার qi। আচ্ছা এবারে দেখো, তাহলে এবারে কথাটা হচ্ছে যে তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন যেটা, ওভারঅল ওয়েভ ফাংশনটা তুমি এইভাবে লেখো, সাই u1 u2 ডট ডট ডট, এইটাও qi, এটাও হচ্ছে qi, এইটা। আচ্ছা এবারে দেখো যে যেহেতু তোমার as overall wave function has to be antisymmetric, তাহলে তোমার তো এমনিতে কি হয় যে q1 q2 ডট ডট ডট, এইটা যদি qi, এটা যদি বা এটা যদি qj হতো, এটা যদি qi হতো, এটা তো মাইনাস অফ সাই u1 u2 ডট 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 qi qj, তো এইটা মানে ওভারঅল ওয়েভ ফাংশন অ্যান্টিসিমেট্রি, মানে কি আই যে ইন্টারচেঞ্জ করলে সেটা একটা মাইনাস সাইন হয়ে যাবে। আচ্ছা এবারে এখানে বলা হচ্ছে কি আইও যা জেও তাই, তাহলে ইন আওয়ার কেস কি হয়ে গেল, ইন আওয়ার কেস qi আর qj হচ্ছে সমান, মানে q1 q2 ডট ডট ডট, এটাও যদি তোমার qi হয়, এটা যদি qi হয়, তাহলে এদিকে কি হবে, মাইনাস সাই q1 q2 ডট ডট ডট, এটাও qi, এটাও তোমার qi, এটা এই যে মানে দেখো না, এইটা ব্যাপারটা কি হচ্ছে যে i এর ইলেকট্রনটা হচ্ছে qi পজিশন আছে, যে থেকে একটা qj পজিশনে আছে, এই এখানে বলে দেওয়া হয়েছে q যেটা হচ্ছে qi এর সঙ্গে সমান, এই যে বলি সেম কোয়ান্টাম স্টেটে তারা আছে, তাহলে এইটা। তাহলে এবারে দেখো, এই বাঁ দিকটা যেমন দেখতে ডান দিকটা তেমন দেখতে, তার মানে 2 সাই সমান কত হয়ে গেল, 0 হয়ে গেল, আর সাই ইকুয়াল টু 0 হয়ে গেল, অর্থাৎ সাই মডিউলাসের স্কোয়ারটা তোমার হচ্ছে 0 হয়ে গেল। তার মানে কি এই সিচুয়েশনটা কখনো ঘটবে না, তার মানে মানে এই সিচুয়েশনটা ঘটার প্রবাবিলিটি শূন্য, তার মানে দিস সিচুয়েশন ক্যান নেভার হ্যাপেন, এই সিচুয়েশনটা কখনো ঘটবে না। আচ্ছা এবারে দেখো, এবারে ফর এ সিস্টেম অফ ইলেকট্রন, আচ্ছা দেখো দিস সিচুয়েশন ক্যান নেভার হ্যাপেন, তাহলে এই সিচুয়েশনটা কখনো ঘটবে না, তার মানে কি কোন একটা কোয়ান্টাম স্টেটে একের বেশি ইলেকট্রন কখনো থাকতে পারে না, বা একের বেশি ফেরিমিয়নস কখনো থাকতে পারে না, তার মানে দাঁড়াচ্ছে যে ইন এ কোয়ান্টাম স্টেট মোর দ্যান 2 ফেরমিয়নস ক্যান নেভার এক্সিস্ট। তো বুঝতে পারলে যে যদি তোমার একটা কোয়ান্টাম স্টেটে তোমার দুটো ফেরমিয়নস থেকে যায়, অর্থাৎ i এর ফেরমিয়ন এবং j এর ফেরমিয়ন দুজনেই কোয়ান্টাম স্টেটে একই হয়ে যায়, আর যেহেতু ফেরমিয়নিক সিস্টেমে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক, সেখান থেকে তুমি দেখতে পেলে ওই সিচুয়েশনটা হতে গেলে তার করসপন্ডিং ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাচ্ছে,
ওয়েভ ফাংশনের স্কোয়ার প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে সেটা তোমার 0 হয়ে গেছে, তার মানে কি এটা ইমপ্রবাবল, কখনো ঘটতে পারে না। সেই জন্য আমি এখান থেকে কনক্লুড করতে পারছি এখানে কোয়ান্টাম স্টেট মোর দ্যান 2 ফেরমিয়নস ক্যান নেভার এক্সিস্ট। আমি ফেরমিয়নসের ক্ষেত্রে যে বিভিন্ন প্রপার্টিগুলো লিখেছিলাম সেখানে বলেছিলাম যে অকুপেন্সিটা 0 আর 1, আইদার কেউ থাকবে না, থাকলে কিন্তু ম্যাক্সিমাম 1, দুটো কিন্তু কোনো রকম ভাবে থাকতে পারছে না। এখানে কোয়ান্টাম স্টেট মোর দ্যান 2 ফেরমিয়নস ক্যান নেভার এক্সিস্ট। ঠিক আছে, এটা বুঝতে পারলে? পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, এবারে ফাইনালি দেখো যে মানে ইফ দ্য ফেরমিয়ন ইজ অ্যান ইলেকট্রন, ওই ফেরমিয়নটা কিন্তু ইলেকট্রন হতো, দেন দ্য কোয়ান্টাম স্টেট, ইলেকট্রনের যে কোয়ান্টাম স্টেট, the quantum state is represented by 4 quantum numbers n, l, ml and ms। তাহলে কোনো একটা কোয়ান্টাম স্টেটে 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে ঠিক হবে। আর এবারে যখন আমি বলছি যে কোনো দুটো ইলেকট্রনের দুটো কোয়ান্টাম স্টেট এক হবে না, বা দুটো যে কোনো দুটো ফেরমি আইডেন্টিক্যাল ফেরমিয়নসে দুটো কোয়ান্টাম স্টেট এক হবে না, তার মানে কি কোনো দুটো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই হবে না। তার মানে এটা হচ্ছে ফ্রম antisymmetry principle, it is clear that in a particular electronic system, in a particular electronic system, all the 4 quantum numbers of any two electrons can never be all the same, মানে কোন একটা সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে কোনো দুটো ইলেকট্রনে 4টে কোয়ান্টাম নাম্বার ভ্যালু তোমার এক হতে পারবে না। দিস ইজ দ্য পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপল। এইটাই হচ্ছে তোমার পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপল। দেখো, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তোমার এক হতে পারবে না। ঠিক আছে, মানে অ্যাজিভ জানো যখন দুটো ইলেকট্রন একই জায়গায় আসতে চাইছে, ধর এই একটা কোয়ান্টাম স্টেট আছে, এই স্টেটটাকে ধরো তুমি কিউ আই স্টেট বললে, এখানে আই এর ইলেকট্রনটা আছে। এবার আর একটা ইলেকট্রনকে যদি তুমি এইখানে আনার চেষ্টা করো, ধরো এই জে ইলেকট্রনটাকে এখানে আনার চেষ্টা করো, অ্যাজিভ জানো তা সে প্রচন্ড রিপেল করছে, তাই তো? মানে অ্যাজিভ জানো মানে ইফ উই ওয়ান্ট টু ব্রিং two electrons in the same quantum state, they repel. This is the Pauli's repulsion. আচ্ছা, এবারে ছোটবেলায় এই পাউলিস রিপালশনটাকে লোকে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বলে ভুল করে, বলে দেখবি ছোটবেলায় শেখানো হয়েছে যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন যখন তুমি ঢোকাচ্ছ তখন এও নেগেটিভলি চার্জ বলে নেগেটিভ চার্জকে রিপেল করছে। হ্যাঁ, সেটা বুঝি পাউলিস রিপালশন। অ্যাকচুয়ালি তা নয়, দিস ইজ দ্য পাউলিস রিপালশন। এখানে বলে নি দিস ইজ নট অ্যান ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, মানে কুলম্বিক রিপালশন নয়, কিন্তু দিস ইজ নট অ্যান ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। এটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন নয়, এটা অ্যারাইজ করছে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল থেকে বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে। এইটা রিপালশন, এইটা দিস অ্যারাইজেস ফ্রম অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল। এটা তো অরিজিনটা অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, এর অরিজিনটা হচ্ছে তোমার পুরোপুরি, আর এটা অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল মানে এর অরিজিনটা কিন্তু পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল, এর সঙ্গে ওই কুলম্বিক রিপালশনের কোনো কিন্তু সম্পর্ক নেই। ঠিক আছে, তা দেখো আমি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা বুঝে গেলাম, এবং তার সঙ্গে সঙ্গে পাউলিস রিপালশন বলতে কি বোঝায় সেটা আমি বুঝে গেলাম। তাহলে দেখো, তাহলে আমি
জাস্ট কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস যদি থাকে যারা ইনডিস্টিংগুইজেবল তাদের জন্য আমি ইনডিস্টিংগুইজিবিলিটি প্রিন্সিপাল দেখলাম। এবার সেইখান থেকে তোমার দু রকমের পার্টিকেল হয়ে গেলে, কেউ কেউ বোসন, কেউ কেউ ফেরমিয়ন। ফেরমিয়ন্সের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল পেলে, এবং সেই অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল থেকে তুমি জাস্ট চলে এলে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে এই যে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, ইনডিস্টিংগুইজিবিলিটি প্রিন্সিপাল, এইগুলো হচ্ছে একটা আরেকটার সঙ্গে রিলেটেড, ঠিক আছে? এবং সেইটাকে বুঝতে গেলে তোমাকে কিন্তু পারমুটেশন অপারেটরের প্রপার্টিগুলোকে প্রপারলি বুঝতে হলো, ঠিক আছে? তাহলে দেখো যা বলেছি এখন পর্যন্ত তাতে কি কারো কিছু অসুবিধা আছে? সবাই সবটা বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো সবটা বাবুরা? হ্যাঁ স্যার। সব ঠিক আছে তো? তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, কনস্ট্রাকশন অফ অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন, সেইখান থেকে এই স্ল্যাটার ডিটারমিনেন্ট নিয়ে একটু কথাবার্তা আমরা নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, কনস্ট্রাকশন অফ অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন, সেখান থেকে স্ল্যাটার ডিটারমিনেন্ট আর কি, এইটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা ভীষণ দরকার। মানে আমি পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপালটা যে করতে চেয়েছিলাম সেটা আমি করলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি স্ল্যাটার ডিটারমিনেন্টটা নিয়েও আমি একটা ক্লাস এই কনটেক্সটে একটু বলে দিতে চাইছি। কারণ পরে যখন পলি ইলেকট্রন অ্যাটম বা আয়নস তার যখন কেমিস্ট্রি করবে, সেখানে কিন্তু জাস্ট মানে তোমাকে এইটা সবসময় গ্যারেন্টি করে ফেলতে হবে যে ওভারঅল ওয়েভ ফাংশন অ্যান্টিসিমেট্রিক হয়েছে। আর এই ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক করার যে সিস্টেমেটিক অ্যাপ্রোচটা, সেটাকে ডিটারমিনেন্ট ফর্মে ওয়েভ ফাংশনটাকে লেখা, সেটা হচ্ছে স্ল্যাটার ডিটারমিনেন্ট। নেক্সট ক্লাসে আমরা ওই অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল বা সেইখান থেকে মানে সরি নেক্সট ক্লাসে আমরা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন কনস্ট্রাক্ট করবো, অর্থাৎ স্ল্যাটার ডিটারমিনেন্ট জাস্ট তৈরি করবো। তারপরে আমি চলে আসবো ভেরিয়েশন প্রিন্সিপাল, এবং সেখান থেকে কেমন করে সেকুলার ডিটারমিনেন্ট আসছে। এটাকে তুমি কোয়ান্টাম মেকানিক্সের পার্ট হিসেবেও ভাবতে পারতে, আবার ওই অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট হিসেবেও তুমি ভাবতে পারো। ওই জন্য আমি অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেই ওটাকে রাখছি লেকচার 17 বলে, কিন্তু এটা কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল মানে পারমুটেশন অপারেটর এই রিলেটেড জিনিসপত্রগুলো আছে আর কি। তো আমরা এইখানে আজকে শেষ করব। এন্ড অফ লেকচার 17, ঠিক আছে? তাহলে আমায় বলো যা কার কি অসুবিধা আছে। সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক করে? দিবেন্দু, অদ্রিজা, বুঝতে পেরেছিস? হুম।